আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমাকে শুনতে পারতেছো কিনা আমাকে একটু বলো তো, যে আমার ভয়েস ক্লিয়ার কিনা। আমার ভয়েস ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু জানাও। আমার ভয়েস ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু একটু কষ্ট করে কমেন্টে জানাও। আর মানে ভিডিওটা ঠিক আছে কিনা, মানে ক্লিয়ার আসতেছে কিনা আমাকে একটু জানাও। ভিডিও আর ভয়েস দুইটাই ক্লিয়ার কিনা আমাকে একটু কষ্ট করে জানাও। ভিডিও এবং ভয়েস দুটোটা ক্লিয়ার কিনা আমাকে একটু কষ্ট করে জানাও। আর তোমরা একটা কাজ করতে পারো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে কমেন্ট বক্সে মেনশন করে দিতে পারো, ঠিক আছে? তোমরা তোমাদের যে ক্লাসমেট আছে, তোমাদের যে ফ্রেন্ড আছে, তাদেরকে এই লাইভের কমেন্ট বক্সে মেনশন করে দিলে তারা জানতে পারবে যে একটা লাইভ ক্লাস হচ্ছে, ঠিক আছে? ওকে, তোমরা সবাই প্রত্যেকে তোমাদের ফ্রেন্ডদেরকে কমেন্ট বক্সে মেনশন করো এবং সবাই নিজেদের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে রাখো, কারণ ভিডিওটা তো আবার দেখতে হবে। সো নিজেদের টাইমলাইনে যদি ভিডিওটা শেয়ার করে রাখো তাহলে তুমি ভিডিওটা ইজিলি পাবা, ঠিক আছে? সো সবাই প্রত্যেকে নিজেদের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করো এবং সবাইকে মেনশন করো। মেঘে ঢাকা তারা বলতেছো ক্লিয়ার ভাইয়া, ফাজলা রাব্বি রিয়াদ বলতেছো ক্লিয়ার ভাইয়া, নুসরাত জাহান বলতেছো জি ভাইয়া ক্লিয়ার ভাইয়া। এটাই কি লাস্ট ক্লাস? না, আই থিঙ্ক আরেকটা ক্লাস লাগবে, এটা লাস্ট ক্লাস না। আচ্ছা, আজকে হচ্ছে পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত। আমি অবশ্য টপিকটা লিখে দিছি, লাইভ ক্লাসের উপরে লিখে দিছি, তোমরা বুঝতেই পারতেছো আজকে আমি কি পড়াবো। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ফর সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, একটা টপিক ফর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং তোমাদের টাইমলাইনের ভিডিওটা একটু শেয়ার করো। প্রত্যেকে যারা আমার লাইভ ক্লাসটা দেখতেছো তারা প্রত্যেকে তোমাদের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করো। তার প্রত্যেকে শেয়ার বাটন আছে, এখানে শেয়ার বাটনে ক্লিক করো, তাহলে তোমার টাইমলাইনে এটা কী হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে। সবাইকে মেনশন করো। আচ্ছা, আমরা আজকে পড়ব পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত, খুবই ইম্পর্টেন্ট। আমরা এই পর্যন্ত অনেক কিছুই পড়ে ফেলছি, এই চ্যাপ্টারটা তো একটু বড় আছে এবং এই পর্যন্ত অনেক কিছুই পড়ে ফেলছি। এখন আমরা একেবারে লাস্টের দিকে আসি, আর লাস্টের দিক দিয়ে যে টপিকগুলো আছে সেটা হচ্ছে পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত, খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীল আসবে মাস্ট, এখান থেকে সৃজনশীলে আসবে মাস্ট। তাহলে তোমরা বলতে চাচ্ছ যে আমার ভিডিও ক্লিয়ার, ভয়েসও ক্লিয়ার, তাহলে তোমরা মেনশন করতে থাকো তোমাদের ফ্রেন্ডদেরকে এবং আমি তাহলে লাইভ ক্লাসটা কী করতে পারি, শুরু করতে পারি, ঠিক আছে? শেয়ার করো তোমাদের টাইমলাইনে, এটা শেয়ার করো। শেয়ার ছাড়া কোনো কথা হবে না। নুসরাত জাহান আজকে ফার্স্ট ক্লাস করতেছি ভাই, ফার্স্ট ক্লাস করতেছো? আচ্ছা, এর আগে আমি প্রায় 10টার মতো লেকচার নিছি, তো তুমি সেগুলো করে ফেলতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে আমি শুরু করি। ওকে, আচ্ছা, আচ্ছা দেখো, যে পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত এই দুইটা জিনিস আমরা পড়াবো। তো এখানে আমি লিখতেছি পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত। এটা কি ইংরেজিতে বলে? পুষ্প প্রতীক কি ইংরেজিতে বলে? ফ্লোরাল ফর্মুলা। নর্মালি তোমাকে আগে বুঝতে হবে হোয়াট ইজ পুষ্প প্রতীক, হোয়াট ইজ পুষ্প সংকেত। আচ্ছা, এখানে আমি প্রথমে কিন্তু প্রতীক পড়াবো না, এটা সংকেত হবে। প্রথমে আমি সংকেত পড়াবো, এটা হবে ফ্লোরাল ফর্মুলা, মানে হচ্ছে কি পুষ্প সংকেত। হোয়াট ইজ পুষ্প সংকেত, এবং এটার পরে যেটা পড়াবো সেটা হচ্ছে পুষ্প প্রতীক। হোয়াট ইজ পুষ্প প্রতীক? দেখো, সংকেত বলতে তোমরা অ্যাকচুয়ালি কী বুঝো, তোমরা এগুলো কেমিস্ট্রিতেও করছো, সংকেত বা ফর্মুলা। যেমন আমি যদি বলি যে মিথেনের ফর্মুলা কী, তাহলে তুমি বলবো মিথেনের ফর্মুলা হচ্ছে CH4। তাহলে মিথেনের ফর্মুলা যদি আমি তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি বলবে কি মিথেনের ফর্মুলা হচ্ছে CH4। তাহলে কীভাবে লিখবা তোমরা? এই যে CH4, এটা হচ্ছে সংকেত বা ফর্মুলা, ঠিক আছে? আবার যদি জিজ্ঞেস করি এই ভাইয়া তোমার অক্সিজেনের ফর্মুলা কি, ঠিক আছে? তাহলে তুমি লিখবা O2, এভাবে লিখবা।
সংকেত লিখবা O2 বা CH4 এভাবে বিভিন্ন মৌলের তোমরা এভাবে সংকেত লিখে থাকো। তো পুষ্পের ক্ষেত্রে এরকম সংকেত আছে, এটা হচ্ছে পুষ্পের বিভিন্ন ফুলের বিভিন্ন অংশের তথ্যগুলো আমরা একটা সংকেতের মাধ্যমে প্রকাশ করি। যেভাবে মিথেন আমরা কেমনে চিনি, যখন আমরা CH4 লেখাটা দেখি তখনই মিথেন আমরা চিনতে পারি, যখনই আমরা O2 লেখাটা দেখি তখনই আমরা অক্সিজেনটা চিনতে পারি, তাই না নাকি? এভাবে দেখার পরেই তো আমরা চিনতে পারি যে এটা মিথেন, তারপর এটা দেখার পরেই তো বুঝতে পারি এটা হচ্ছে কি অক্সিজেন, তাই না? এর আগে তেমনি বুঝবা না, বুঝার কোনো ওয়ে আছে না, এই সংকেতটা দেখে বুঝতে হবে। তেমনি ফুলের যে বিভিন্ন অংশগুলো আছে ওই ফুলের বিভিন্ন অংশগুলো কিছু সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়, ওটাই হচ্ছে পুষ্প সংকেত। আর যদি আমি পুষ্প প্রতীকের কথা বলি, পুষ্প প্রতীক ইজ নান আদার দেন লাইক একটা হচ্ছে একটা ড্রয়িং টাইপসের, একটা হচ্ছে ড্রয়িং বা একটা হচ্ছে চিত্র। পুষ্প প্রতীক মানে হচ্ছে একটা চিত্র, একটা হচ্ছে কি চিত্র, যেখানে ফুলের বিভিন্ন স্তবকগুলোকে তোমাকে চিত্রের মাধ্যমে দেখাতে হবে। সো কনফিউজ হবে না, পুষ্প প্রতীক আর সংকেতের মধ্যে কনফিউজ হবে না। সংকেত মানে হচ্ছে এই যে যেরকম আমরা মিথেন বা অক্সিজেন এগুলো সংকেত লিখি, এগুলো দ্বারা আমরা মিথেনকে চিনি, অক্সিজেনকে চিনি, ঠিক সেমভাবে তোমার পুষ্পর ক্ষেত্রেও কিছু সংকেত আছে যেটার মাধ্যমে আমরা পুষ্পটাকে চিনতে পারি। আর পুষ্প প্রতীকটা হচ্ছে ইটস নান আদার দেন লাইক একটা হচ্ছে তোমার একটা হচ্ছে চিত্র, যেখানে ফুলের বিভিন্ন স্তবকের চিত্রটা করে ফুটাই তুলতে হয় আমাদেরকে। সো আমার মেইন টার্গেট হচ্ছে প্রথমে পুষ্প সংকেতটা তোমাদেরকে ভালোভাবে বোঝানো, মনোযোগ দিবা, ভালোভাবে বোঝার চেষ্টা করবা। এখানে আমি একটা পুষ্প সংকেতের ডেফিনেশন লিখতেছি, তোমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে পুষ্প সংকেত মানে হচ্ছে একটি ফুলের বিভিন্ন অংশের তথ্য, একটি ফুলের বিভিন্ন অংশের তথ্য যে সংকেত দিয়ে প্রকাশ করা হয়, যে সংকেত দিয়ে প্রকাশ করা হয় ওটাই হচ্ছে পুষ্প সংকেত। তাহলে আবার বলতেছি, একটা ফুলের বিভিন্ন অংশ আছে, যেটা আমি এর আগের লেকচারগুলোতে তোমাকে পড়াইছি, ফুলের বিভিন্ন অংশ তোমাদেরকে আমি নিশ্চয়ই পড়াইছি। তো ফুলের বিভিন্ন অংশগুলোকে একটা সংকেতের মাধ্যমে কি করানো হয়, প্রকাশ করানো হয়। ফুলের বিভিন্ন যে অংশগুলো আছে ওগুলোকে একটা সংকেতের মাধ্যমে প্রকাশ করানো হয়, ওটাই হচ্ছে পুষ্প সংকেত। এখন জিজ্ঞেস করবো ভাই সংকেতটা অ্যাকচুয়ালি কীভাবে হবে? অ্যাকচুয়ালি সংকেতটা বলতে আমি বুঝাচ্ছি, সংকেতটা ফুলের যে বিভিন্ন অংশগুলো আছে এই ফুলের বিভিন্ন অংশগুলো সংকেতের মাধ্যমে প্রকাশ করব। তবে সংকেতগুলো হবে মূলত দুই ধরনের, একটা হচ্ছে বর্ণমালা দিয়ে আর একটা হবে চিহ্ন দিয়ে। সংকেতগুলো হবে মূলত দুইভাবে, একটা হচ্ছে বর্ণমালা দিয়ে আর একটা হচ্ছে চিহ্ন দিয়ে। মানে ফুলের যে বিভিন্ন অংশগুলো আছে ফুলের বিভিন্ন অংশগুলোকে আমরা দুইভাবে প্রকাশ করব, একটা হচ্ছে বর্ণমালা আর একটা হচ্ছে চিহ্ন। বর্ণমালা মানে তো বুঝো, যেমন আমার নাম হচ্ছে বিধান, তাহলে আমার বর্ণমালাতে কি আছে, বয়স্কের বি ধয়কার ধা দন্তন্য আসে, হ্যাঁ। এটা বা ধরো কোনো মানুষের নাম ধরো অনেক বড়, তা আমরা সংক্ষেপে একটু সংক্ষেপ লিখি, যেমন আ হ ম মুস্তফা কামাল, আ দিয়ে একটা নাম, হ দিয়ে আরেকটা নাম, ম দিয়ে আরেকটা নাম, এগুলো বর্ণমালা দিয়ে আমরা নামকে সংক্ষিপ্ত করি। তারপর কিছু চিহ্ন আছে, এই চিহ্ন দিয়েও মূলত প্রকাশ করা হয়। তাহলে সংকেতগুলো মূলত কী কী দিয়ে প্রকাশ করা হয়, একটা হচ্ছে বর্ণমালা আর একটা হচ্ছে চিহ্ন। একটু পরে আমরা দেখব যে ফুলের যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলোকে কিভাবে আমরা বর্ণমালা এবং চিহ্ন দিয়ে প্রকাশ করব। তো এখানে এখন আমি যে জিনিসটা লিখব এটা আমি সিরিয়ালি লিখব, এটা আমি এখানে যে জিনিসগুলো এখন লিখবো ফুলের যে বিভিন্ন অংশগুলো আছে এগুলো আমি সিরিয়ালি লিখব, এবং তোমরাও আমার সাথে সাথে সিরিয়ালি এগুলো নোট করবা, কারণ বইয়ে শুরুর দিকে যেগুলো লিখছে এগুলো সিরিয়ালি লেখে নাই, পরবর্তীতে গিয়ে পুষ্প সংকেত লেখার নিয়মে গিয়ে সিরিয়ালটা করে দিছে। আমি আবার বলতেছি, বইয়ে যে জিনিসগুলো লিখছে, যে ফুলের বিভিন্ন অংশের তথ্যগুলো লিখছে এগুলো সিরিয়ালি না লিখে একটু এলোমেলোভাবে লিখছে, পরের দিকে গিয়ে পুষ্প সংকেত লেখার নিয়ম লেখার সময় জিনিসটা সিরিয়াল করছে। তো আমরা এত কাহিনী করব না, আমরা একেবারেই দোনোটাই শিখে ফেলবো। আমরা একেবারেই দুইটা কী শিখবো, সেটা হচ্ছে প্রথমে এই বিভিন্ন অংশগুলোর বর্ণমালা কীরকম হবে, চিহ্ন কীরকম হবে এগুলো পড়বো, তবে এটা সিকুয়েন্স অনুযায়ী পড়বো, মানে সিরিয়ালি পড়বো, যাতে আমাকে পরবর্তীটা সিরিয়ালটা করতে না হয়। কেন আমি আবার গিয়ে পরে সিরিয়ালটা করব, আমি একবারেই সবগুলো সিরিয়াল আকারে শিখে ফেলবো। তাহলে আমার একসাথে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে ফুলের বিভিন্ন অংশগুলোকে কিভাবে প্রকাশ করে সেটা আমরা জেনে যাব, আরেকটা হচ্ছে সংকেত লেখার সময় সিরিয়ালটাও নিজে নিজেই মেনটেন হয়ে যাবে। তাহলে আমাকে আলাদাভাবে সিরিয়ালটা মেনটেন করতে হবে না। তাহলে আমি এখানে ছুলে যে বিভিন্ন অংশগুলোর সংকেত
বর্ণমালা বা চিহ্নগুলো লিখবো এগুলো সিরিয়ালে লিখবো। যখন তুমি পুষ্প সংকেত লিখতে যাবা তখন ওই সিরিয়ালটাই তুমি মেনটেন করবা এখানে যেটা লিখবো। তাহলে শুরু করি যে ফুলের বিভিন্ন অংশের তথ্য। তাহলে ফুলের বিভিন্ন অংশগুলো আমাকে এখানে লিখতে হবে না, ওই ফুলের বিভিন্ন অংশগুলোকে আমরা বর্ণমালা এবং চিহ্ন দিয়ে প্রকাশ করব। ফুলের বিভিন্ন অংশগুলোকে আমরা বর্ণমালা এবং চিহ্ন দিয়ে প্রকাশ করব। চলো আমরা শুরু করি। সিরিয়াল বাই করব, সিরিয়াল মেনটেন করবো যাতে পুষ্প সংকেত লেখার সময় এই সিরিয়ালটা আমরা মেনটেন করি। ঠিক আছে, আমার সাথে সাথে লিখবা। তাহলে আমি এই জিনিসটা মুছে দিই, এই কাকে বলে জিনিসটা আমি মুছে দিলাম। 1 নম্বরে যে সিরিয়ালটা আছে, 1 নম্বরে যে জিনিসটা আছে প্রথমে এভাবে লিখবা। 1 নম্বরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মঞ্জুরি পত্র। মঞ্জুরি পত্র বা ইংরেজিতে বলে ব্র্যাক্ট। এই জিনিসটা আমরা গত ক্লাসেও পড়ছি, এর আগের ক্লাসগুলোতেও পড়ছি। হোয়াট ইজ মঞ্জুরি পত্র? সেটা হচ্ছে এটা ক্ষুদ্রাকৃতি এমন একটি পাতা যার কক্ষে একটা ফুল থাকে। মঞ্জুরি পত্র হচ্ছে এমন ক্ষুদ্রাকৃতি একটা পাতা যার কক্ষে ফুল থাকে। এই মঞ্জুরি পত্র ফুলের একটা অংশ। একে আমরা কিভাবে প্রকাশ করব? একে আমরা প্রকাশ করব কিভাবে? দেখো, একে আমরা প্রকাশ করব মঞ্জুরি পত্রের মটা নিব, পত্রের পটা নিব। তাহলে হয়ে যাবে ম প, এভাবে একটা ডট দিবা। তাহলে এটাকে এই যে বর্ণমালা দিয়ে প্রকাশ করতেছি। দেখো, মঞ্জুরি পত্রের ম নিব, মঞ্জুরির ম নিব, পত্রের প নিব। তাহলে হয়ে গেছে ম প, পাশে একটা ডট দিতে হবে। যেরকম একজন মানুষের নাম যদি অনেক বড় হয় তখন আমরা শর্ট করে ফেলি, যেমন আ হ ম মুস্তফা কামাল। আ দিয়ে আরেকটা ওয়ার্ড, হ দিয়ে আরেকটা ওয়ার্ড, এম দিয়ে আরেকটা ওয়ার্ড, তো এটাকে আমরা শর্ট করে ফেলি। ঠিক সেমভাবে এখানে এই জিনিসটা করছে, ম দিয়ে মঞ্জুরি, প দিয়ে মূত্র। এই ইংরেজিতেও তো চাইলে লিখতে পারো, আমরা তো এটা বাংলায় লিখছি, ইংরেজিতে চাইলেও লিখতে পারো না? হ্যাঁ পারো। ইংরেজিতে লেখার সময় তোমাকে বি নিতে হবে, আর নিতে হবে। মানে এভাবে নিবা বি, তারপর নিবা আর, তাহলে হয়ে যাবে বি আর, তাহলে ডট দিবা। অথবা তুমি এই কাজ ইংরেজিতে লেখার সময় আরেকটা কাজ করতে পারো, শুধুমাত্র বিটা নিবা, শুধুমাত্র বিটা নিবা। দেখো, বাংলা ইংরেজি দুইটাই জানতে হবে, বাংলা ইংরেজি দুইটাই জানতে হবে। বইও দুইটা আছে, তুমিও দুইটা জানো। সেটা হচ্ছে বাংলায় লিখলে এরকম হবে ম প, আর ইংরেজিতে লিখলে হয় বি আর নিয়ে নাও, প্রথম দুইটা ওয়ার্ড নাও, অথবা শুধুমাত্র বড় হাতের বি নাও। তাহলে আমি বলছিলাম না ফুলের যে বিভিন্ন অংশ আছে এগুলো বর্ণমালা দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে বর্ণমালা দিয়ে বসে সিরিয়াল মেনটেন করবে। প্রথমেই এটা থাকবে, অন্য কিছু থাকবে না, প্রথমে এটা থাকবে। তারপর যে জিনিসটা আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে উপমঞ্জুরি পত্র। তারপর যে দেখো সিরিয়াল মেনটেন করবা, বারবার বলতেছি সিরিয়ালটা আমি করে দিচ্ছি, তোমাকে বারবার সিরিয়াল করতে হবে না, আবার পরে গিয়ে সিরিয়াল করতে হবে না, তুমি একে ধারে সব কিছু শিখে ফেলো। উপমঞ্জুরি পত্রকে ইংরেজিতে বলে ব্র্যাকটিওল, ইংরেজিতে বলে ব্যাকটিওল। দেখো এটাও লেখার সময় তাহলে করো। উপমঞ্জুরি পত্রের উপ থেকে নাও রস্যাও, মঞ্জুরি থেকে নাও ম, পত্র থেকে নাও প, তাহলে এটা হয়ে গেছে উ ম প, এভাবে একদম সেম টু কপি। তারপর ইংরেজিতে কিভাবে লিখবা? ইংরেজিতে লিখবা, নাও এদিকে নাও বি আর, হ্যাঁ আরেকটা নাও এদিকে নাও, এদিকে এল আছে, এল নাও। তাহলে এটা এভাবে হবে বি আর এল ডট। অথবা যদি শুধুমাত্র বি নিতে চাও তাহলে এটাকে ছোট হাতের বি নাও। কেন ছোট হাতের বি নিছো? কারণ এখানে যদি বড় হাতের বি নাও তাহলে এখানে ছোট হাতের বি নিতে হবে। তুমি যদি আবার এখানে বড় হাতের বি দাও তাহলে এটা তো মিলে গেল। তাই এটাকে রেসপেক্ট দেখাই আমাকে এখানে ছোট হাতের বি দেখাতে হবে। এটাকে একটু রেসপেক্ট দেখাচ্ছি যে তুমি বড় হাতের বি, আমি ছোট হাতের বি। কারণ এখানে বড় হাতের বি, এখানে বড় হাতের বি হয়ে গেলে তো সেম হয়ে যাবে, তাই এখানে আমি ছোট হাতের বি দিছি। অথবা এটা যদি দিতে না চাও তাহলে এই অক্ষরগুলো নাও, বি আর এবং এল নাও, হয়ে গেছে। আর বাংলায় লিখবা কি? উ ম প, উপর রসু মঞ্জুরির ম, পত্রর প। সিকোয়েন্স মেনটেন করতে হবে। তারপর কোনটা? তারপর হচ্ছে এক প্রতিসম ফুল। এক প্রতিসম ফুল, এক প্রতিসম ফুল মানে বুঝো? প্রতিসম মানে কি? যখন কোনো ফুলকে কেন্দ্র বরাবর, হ্যাঁ কোনো কেন্দ্র বরাবর অনেকগুলো সদৃশ অংশে ভাগ করা যায়। যেমন এটা একটা গোল্লা, ধরো এরকম একটা ফুল আছে এবং এই কেন্দ্র বরাবর এই ফুলকে তুমি অনেকভাবে অনেক সদৃশ অংশে ভাগ করতে পারবে। এরকম দুইটা সদৃশ অংশে ভাগ করতে পারতেছ, আবার এভাবে ভাগ করলে চারটা সদৃশ অংশে ভাগ করতে পারতেছ। এটাকে বলা হয় প্রতিসম। মানে প্রতিসম মানে হচ্ছে কেন্দ্র বরাবর তুমি যদি বিভিন্ন সদৃশ অংশে ভাগ করতে পারো।
তাহলে এক প্রতিসম ফুল মানে হচ্ছে তুমি ওই ফুলকে কেন্দ্র বরাবর শুধু একবার দুইটা সদৃশাংশে ভাগ করতে পারবা। একবার দুইটা সদৃশ, একবার যেহেতু তাই এক প্রতিসম। ওই ফুলকে কেন্দ্র অক্ষ বরাবর একবার দুইটা সদৃশাংশে ভাগ করতে, কয়বার? একবার। একবার বিদায় এক প্রতিসম, একবার। বুঝা গেছে? সো এক প্রতিসম ফুলকে তুমি কিভাবে প্রকাশ করবা সেটা হচ্ছে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। একটা চিহ্ন। চিহ্নটা কিরকম? চিহ্নটা হচ্ছে এরকম, খ্রিস্টানদের যে ক্রুশ চিহ্ন আছে এই খ্রিস্টানদের ক্রুশ চিহ্নের মতো, অথবা পার্সেন্টেজ চিহ্নের মতো, যে কোনো দুইটা ইউজ করতে পারো, তোমার ইচ্ছা, তোমার মনে সিঙ্গারা। সেটা হচ্ছে ক্রুশ চিহ্ন ইউজ করতে পারো অথবা পার্সেন্টেজ চিহ্ন ইউজ করতে পারো। যদি কোনো একটা ফুল এক প্রতিসম হয় তাহলে ক্রুশ চিহ্ন অথবা পার্সেন্টেজ চিহ্ন ইউজ করবা। আচ্ছা, এক প্রতিসম না হয়ে তো বহু প্রতিসম হতে পারে। কি হতে পারে? বহু প্রতিসম হতে পারে না? বহু প্রতিসম ফুল মানে, বহু প্রতিসম ফুল মানে বুঝতেছো এখন? মানে হচ্ছে কোনো একটা ফুলকে কেন্দ্র অক্ষ বরাবর একের অধিক সদৃশাংশে যদি তুমি ভাগ করতে পারো, বা একবারের অধিক যদি তুমি ভাগ করতে পারো। এক প্রতিসম হইলে একবার দুইটা সদৃশাংশে ভাগ করতে পারবা, আর বহু প্রতিসম হচ্ছে একের অধিকবার দুইটা সদৃশাংশে ভাগ করতে পারবা। একের অধিকবার দুইটা সদৃশাংশে ভাগ করতে পারবা, তখন ওইটাকে বলা হয় বহু প্রতিসম ফুল। বহু প্রতিসম ফুলকে তুমি কোন চিহ্ন দিয়ে প্রকাশ করবা? বহু প্রতিসম ফুলকে তুমি এই চিহ্ন প্লাস দিবা, এভাবে একটা ব্র্যাকেট দিবা, এই চিহ্ন দিয়ে প্রকাশ করবা। ধরো কোনো একটা ফুল বহু প্রতিসম পাইলা, তাহলে ওই ফুলটাকে তুমি এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করবা। তার মানে এই দুইটা হয় এক প্রতিসম হবে, না হলে বহু প্রতিসম হবে। তার মানে সিকোয়েন্সটা মেনটেন করো, মঞ্জুরিপত্র মোহর, উপমঞ্জুরিপত্র, দেন এইটা হয় এক প্রতিসম না হলে বহু প্রতিসম। দুইটা তো একসাথে হয় না। কি রে, এক প্রতিসম হয় আবার বহু প্রতিসম হইতে পারে, কোনো ভুল হইতে পারে না। এই দুইটার মধ্যে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। তারপর কি? তারপর হচ্ছে পুরুষটা কি পুরুষ, পুরুষটা কি পুরুষ বলতেছি, ফুলটা কি পুরুষ নাকি স্ত্রী, নাকি পুরুষ স্ত্রী উভয়, মানে উভলিঙ্গ। মানে এবার লিঙ্গ আসতেছে। ধরো পুষ্পটা হচ্ছে পুং পুষ্প, মানে পুরুষ পুষ্প। তাহলে যদি এটা পুং পুষ্প হয় তাহলে তুমি কিভাবে এটাকে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করবে? তোমরা জেনেটিক্সে পড়ছো, পুরুষকে এইভাবে প্রকাশ করা হয়। এটা জেনেটিক্সে তোমরা এই চিহ্নটা ইউজ করছো, পুরুষ পুষ্পকে এইভাবে ইউজ করা হয়। আচ্ছা, পুরুষ পুষ্প, ধরো এটা পুরুষ পুষ্প না হয়ে স্ত্রী পুষ্প হইল। যদি স্ত্রী পুষ্প হয় তাহলে জেনেটিক্সে পড়ছ এইটাকে এইভাবে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, ধরো একটা ফুল পুরুষও আবার স্ত্রীও, মানে উভলিঙ্গ পুষ্প। মানে এখানে আমি লিখি উভলিঙ্গ পুষ্প। উভলিঙ্গ পুষ্প মানে কি? যে পুষ্পে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুইটাই থাকে তাকেই বলে উভলিঙ্গ পুষ্প। এটা আমি আমার একটা লেকচারে পড়েছি, পুংস্তবক স্ত্রীস্তবক। সো দোনোটাই যেহেতু আছে তাহলে এই দোনোটার মিশ্রণ দিতে হবে। কিভাবে? এই দেখো, এই দোনোটার মিশ্রণ কিভাবে দেখো তো। এটার মাথাটা নাও, এটা নাও, এই জিনিসটা নাও, আর এটার এই জিনিসটা নাও। তাহলে উভলিঙ্গ পুষ্প হইলে এই দুইটার মিশ্রণ। দেখছো এই দুইটার মিশ্রণ, দেখো এটাও আছে কমন, এটাও আছে কমন। এই জন্য উভলিঙ্গ পুষ্পকে এটা দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে ফুল তিনভাবে হইতে পারে। হয় কোনো ফুল দেখা যাচ্ছে পুরুষ হচ্ছে, কোনো ফুল দেখা যাচ্ছে স্ত্রী হচ্ছে, কোনো ফুল দেখা যাচ্ছে দোনোটা হচ্ছে। দোনোটা হলে উভলিঙ্গ। এই তিনটার মধ্যে একটা হবে। আর তিনটার মধ্যে একটা হলে তখন সাইনগুলো এভাবে ইউজ করতে হবে, সিরিয়াল মেনটেন করতে হবে। এটার পর এটা, এটার পর এটা, মানে এটা আগে দিতে পারবে না। মানে হচ্ছে তোমার মনে ইচ্ছা হয়েছে, তোমার মনে সিঙ্গার হয়েছে, ভাইয়া আমি এটা আগে লিখবো এটা পরে লিখবো, নেভার। তুমি আগে এটা লিখতে হবে, তারপর এটা লিখতে হবে। তাই বলতেছি আমি এটা অ্যাকচুয়ালি তোমাকে সিরিয়াল করে দিচ্ছি, তুমি কিভাবে কোন জিনিসটা আগে লিখবা। সো এটা একাধারে শিখতেছো, সংকেত লেখা শিখতেছো, মানে কীভাবে প্রকাশ করে এটাও শিখতেছো, সাথে লেখার নিয়মটাও শিখে ফেলতেছো। বারবার শিখতে হবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে এগুলো গেল। তারপর তোমরা জানো একটা ফুলের বাইরের দিকে একটা স্তবক থাকে যেটাকে আমরা বলি উপবৃতি। তারপরে সিরিয়ালটা হচ্ছে তোমার উপবৃতি, যেটা বৃত্তির বাইরে থাকে। বৃত্তির বাইরের একটা স্তবককে বলি আমরা উপবৃতি। তার মানে উপবৃত্তিকে ইংরেজিতে কি বলে? ইংরেজিটাও জানা ভালো না। ইংরেজিতে কি বলে? এপিক্যালিক্স। ইংরেজিতে কি বলে? এপিক্যালিক্স। তাহলে আমাকে বলো তো উপবৃত্তি কিভাবে প্রকাশ করবে? দেখো, উপর রস্যও নাও, বৃত্তির ব্রি নাও,
তাহলে উপবৃদ্ধিকে প্রকাশ করবা উব্রি। আর ইংরেজিতেও সোজা, এপির ই নাও, ক্যালিক্সের সি নাও, বাট এখানে সি নিবা না, এখানে নিবা কে, তাই এটা হয়ে যাবে ই কে। এখন তুমি আমাকে জিজ্ঞেস করবা ভাইয়া এখানে তো সি আছে, আপনি সি না নিয়ে কে এখানে নিছে, এটার উত্তর একটু পরেই পাবা, এখন বলতেছি না। ভাইয়া এখানে সি আছে কিন্তু আপনি দিলেন কে, এটার উত্তর একটু পরে পাবা, এখন দিচ্ছি না, একটু পরেই পাবা। আচ্ছা, উপবৃদ্ধিকে এভাবে প্রকাশ করবা, সিরিয়াল মেনটেন করবা, বারবার বলতেছে সিরিয়াল মেনটেন করবা, বারবার বলতেছে সিরিয়াল মেনটেন করবা, বারবার বলতেছে কি করবা, সিরিয়াল মেনটেন করবা। আচ্ছা, উপবৃত্তির পর যে জিনিসটা আছে সেটা হচ্ছে বৃত্তি। বৃত্তিকে ইংরেজিতে বলে ক্যালিক্স। তো এটাকে আমরা প্রকাশ করব বাংলায় প্রকাশ করব ব্রি দিয়ে, বাংলায় প্রকাশ করব ব্রি দিয়ে, আর ইংরেজিতে প্রকাশ করব সি আছে না, সি না দিয়ে কে দিব। আবার সেম দেখো, এখানেও যেরকম কে দিছি এখানেও আমি কে দিব, সি দিব না, কি দিব না, সি দিব না। কেন দিব না, একটু পরেই আনসার পাবা। আচ্ছা, বৃত্তির পর কি থাকে, বৃত্তির পর যেটা সেটা হচ্ছে দল, দলমণ্ডল বা দল। তাহলে আমরা এখানে একটা দল লিখতেছি, দল, দলের ইংরেজি কি জানো, করলা। দলের ইংরেজি হচ্ছে করলা। এইবার বুঝবা কেন এখানে কে হয়েছে। দেখো, দলকে প্রথমে বাংলায় লিখলে দ দিয়ে প্রকাশ করব, আর ইংরেজি লিখলে এখন এখানে সি আছে না, সি দিব। আচ্ছা বলো তো, তখন যদি আমি এখানে সি দিতাম তাহলে সি সি মিলে যেত না? তখন যদি আমি এখানে সি দিতাম তাহলে সি সি মিলে যেত না? তাই এটাতে সি রেখে ওইটাকে কে দেওয়া হয়েছে। এখন বুঝতে পারছো কেন এখানে কে দেওয়া হয়েছে? কারণ এটারও দেখো সি, তো এটা এখানেও যদি সি দাও তাহলে এখানেও সি হচ্ছে, সি সি হয়ে গেলে তো মিলে যাবে, তখন তো তুমি কনফিউজ হয়ে যাবে। ইংরেজিতে যদি লিখো, বাংলার কথা বাদ দাও, ইংরেজিতে যদি লিখো, কারণ প্রশ্ন ইংরেজিতেও আসতে পারে। ঠিক আছে, ওকে। দল, দলের পর কি থাকে জানো, দলের পর থাকে পুংস্তবক। দলের পর কি থাকে, দলের পর পুংস্তবক না, আরেকটা জিনিস লিখো, দলের পর থাকে পুষ্পপুট। এগুলো সিরিয়াল মেনটেন করবা, বারবার বলতেছি সিরিয়াল মেনটেন করবা। পুষ্পপুটের ইংরেজি কি জানো, পুষ্পপুটের ইংরেজি হচ্ছে পেরিয়েন্থ। সো এটাকে ইংরেজি বাংলায় লিখলে প্রথমে কি লিখবা বলো তো, পু। বাংলায় শুধুমাত্র পু, আর ইংরেজি লিখলে শুধুমাত্র পি, ইংরেজিতে লিখলে শুধুমাত্র পি। পুষ্পপুটের পর যেটা সেটা হচ্ছে পুংস্তবক। পুংস্তবককে ইংরেজিতে বলে অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম। তো বাংলায় লিখলে এটা হবে পুং, ইংরেজিতে লিখলে এটা হবে এ। তারপর হচ্ছে স্ত্রীস্তবক। স্ত্রীস্তবককে ইংরেজিতে বলে গাইনোসিয়াম। বাংলা লিখলে এটা হবে গ, ইংরেজিতে লিখলে হবে জি। বাংলা লিখলে এটা হবে গ, গাই, মানে গাই, গাই। বাংলায় যেরকম গাই লেখার সময় গ আসে, গাইনেশিয়ামকে বাংলায় লেখার সময় গ আসবে না, তাই গ। আর ইংরেজিতে লেখার সময় জি আসে, তাই জি। তাহলে এই এতটুকু পর্যন্ত সিরিয়ালটা করবা। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার সিরিয়াল, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। এতটুকু পর্যন্তই হচ্ছে আমাদের সিরিয়াল। এবং এটাই আমি তোমাকে সংকেতটা লেখার নিয়ম দেখে দিছি। প্রথমে তোমাকে এটা চেক করতে, এটা লিখতে হবে, তারপর এটা, 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 তারপর এটা লিখতে হবে। কারণ তুমি একটু পরে দেখবা পুষ্প সংকেত লেখার নিয়ম, তো লেখার নিয়মের ক্ষেত্রে এই সিরিয়ালটাই আসবে। তো একেবারে শিখে ফেলো না, আবার কেন শিখতে হচ্ছে আলাদাভাবে, এটা আগে আসবে, এটা আগে আসবে, এটা পরে আসবে, দরকার নেই তো, একসাথে শিখে ফেলো। সো এটাই হচ্ছে সিরিয়াল, এটাই কিন্তু পুষ্প সংকেত লেখার নিয়ম। এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে বলো, যে এটা তো কোনো কিছুই না, জাস্ট বর্ণমালা এবং চিহ্ন দিয়ে দেখাইছি যে ফুলের যে বিভিন্নগুলো অংশ আছে সেগুলোকে তুমি কিভাবে প্রকাশ করবা। আরও কিছু চিহ্ন আছে যেগুলো আমরা এখন দেখাবো। যেমন এই সিরিয়ালটা তোমরা লিখছো, কষ্ট করে এটা লিখে ফেলো, কারণ আমি মুছবো। কষ্ট করে এই সিরিয়ালটা সবসময় ঠিক রাখবো, বারবার একই কথা বলতেছি, সিরিয়ালটা মেনটেন করবা। তোমরা এই জিনিসটা লিখছো, আমি কি মুছতে পারি? তোমরা কি এই জিনিসটা লিখছো, আমি কি মুছতে পারি? তাহলে আমি মুছে দিই, কি বলো? আমি মুছতে পারি, কি বলো? তাহলে আমি মুছি, হ্যাঁ আমি মুছি। তাহলে না মুছলে আমার জায়গা নাই তো, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তোমরা তো লিখছো খাতায়, ওকে দেখো আমি মুছে দিচ্ছি। তোমাদের থেকে আমি জিজ্ঞেস করবো, কারণ পুষ্প সংকেত লেখার সময় সিরিয়ালটা তো তোমাদের থেকে জিজ্ঞেস করতে হবে, তাই না? আচ্ছা, আরও কিছু জিনিস জানতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে একটা হচ্ছে সমসংযোগ। এই জিনিসটা তোমাকে একটু জানতে হবে। সমসংযোগ
কি বললাম? সমসংযোগ। এই সমসংযোগকে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করে, সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। সমসংযোগকে একটি, এখনো সমসংযোগ কি বুঝো নাই? বুঝাবো, বুঝেই তো নাই, বুঝবা কিভাবে? সমসংযোগকে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তোমাকে সমসংযোগ দিয়ে চিহ্নিত করতে হবে। সমসংযোগকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করতে হবে। এখন ভাইয়া সমসংযোগ কি, এটাই তো জানি না, কীভাবে প্রকাশ করবো? তো এটা জেনে রাখো, সমসংযোগকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে। এখন আসো সমসংযোগ কি? সমসংযোগ হচ্ছে একই স্তবকের, আমার সাথে সাথে লিখো, একই স্তবকের বিভিন্ন সদস্যদের মধ্যে সংযোগ। একই স্তবকের বিভিন্ন সদস্যদের মধ্যে যে সংযোগ তাই সমসংযোগ। একই স্তবকের বিভিন্ন সদস্যদের মধ্যে যে সংযোগ তাই সমসংযোগ। সম কেন বলছে? কারণ একই স্তবক হলেও তো সবগুলোই সেম। একই স্তবকের সদস্যগুলো তো সেম হবে না, আমার পরিবারের সদস্যগুলো তো সেমই হবে, ঠিক আছে না? একই স্তবকের সদস্যগুলো তো সেমই হবে। তো এদের মধ্যে যে সংযোগ, ওইটাকে বলা হয় সমসংযোগ। এখনো বুঝো নাই? আচ্ছা, তাহলে আরেকটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, তোমরা জানো বৃত্তির সদস্যকে কি বলে? সেপাল বা বৃত্তাংশ, ঠিক আছে? দলের সদস্যকে কি বলে? পেটাল বা পাপড়ি। এই যে আমরা পাপড়ি ছিঁড়ি, ফুলের পাপড়ি ছিঁড়ি, এটাই তো পাপড়ি। বিভিন্ন সদস্যগুলোকে পাপড়ি বলে। তারপর পুষ্পপুটের সদস্যকে কি বলে? পুষ্পপুটের সদস্যকে বলা হয় টেপাল। তারপর পুংস্তবকের সদস্যগুলোকে কি বলে? পুংস্তবকের সদস্যকে বলা হয় পুংকেশর। এগুলা যারা আমার ক্লাস করছে আগে তারা বুঝতেছে, বা এগুলো তো কমন জিনিস, এগুলো হয়তো তোমরা আগেও পড়ছো। স্ত্রী স্তবকের সদস্যকে কি বলে? স্ত্রী কেশর। তাহলে দেখো, এটা একটা স্তবক না? বৃত্তি একটা স্তবক না? এই স্তবকগুলোর সদস্যগুলোকে কি বলে? বৃত্তাংশ। তাহলে এই বৃত্তাংশগুলোর মধ্যে যে সংযোগ, ধরো একটা ফুলে 5টা বৃত্তাংশ আছে, ধরো এখানে 5টা বৃত্তাংশ আছে, তাহলে 5টা বৃত্তাংশের মধ্যে যদি কোনো সংযোগ থাকে তাহলে ওটাই হচ্ছে সমসংযোগ। কেন? কারণ একই স্তবকের মধ্যে বিভিন্ন সদস্যের মধ্যে যে সংযোগ, একই স্তবকের বিভিন্ন সদস্যদের মধ্যে যে সংযোগ, ওটাই সমসংযোগ। ঠিক সেমভাবে দেখো, দলের যে সদস্য, ধরো পাপড়ি 5টা, এখন পাপড়ি 5টাগুলো যদি পরস্পরের সাথে যুক্ত থাকে তাহলে একটা সংযোগ আছে না? তাহলে ওটাকে বলবো তখন সমসংযোগ। কারণ একই স্তবকের বিভিন্ন সদস্যদের মধ্যে যে সংযোগ, ওইটা হচ্ছে সমসংযোগ। ধরো পুষ্পপুটের সদস্য টেপাল ধরো 5টা আছে, 5টার মধ্যে ধরো একটা সংযুক্ত, 5টা একে অপরের সাথে ধরো যুক্ত, তো সংযোগ না? সংযোগ হলে তখন এই ফার্স্ট ব্র্যাকেট দিবা। ধরো পুংস্তবকে পুংকেশর আছে 5টা পুংকেশরগুলা একে অপরের সাথে যুক্ত, তো যুক্ত হইলে আমি কি বলবো? সমসংযোগ। আর সমসংযোগ হলে এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিব। ধরো স্ত্রী স্তবকের স্ত্রীকেশর আছে 5টা, এবং 5টা স্ত্রীকেশর একে অপরের সাথে যুক্ত, মানে সংযোগ না? সমসংযোগ না? তখন এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করব। এইবার বুঝছো সমসংযোগ কি? তাহলে এখানে আমি একটু দেখাও তো। বৃত্তির সদস্য হচ্ছে 5টা ধরে নাও, বা যত ইচ্ছা তত, ধরো 5টা হোক 3টা হোক। তাহলে এই বৃত্তির যে সদস্যকে দুইভাবে দেখানো যায়। এখানেও বৃ দাও, বৃত্তি দিয়ে বৃ, এখানে দেখো বৃ, এখানেও বৃত্তি দিয়ে বৃ দাও। এখন বৃত্তির সদস্যগুলোকে কি বলে? বৃত্তাংশ। বৃত্তাংশ ধরো এনটা, এন মানে হচ্ছে এন এর মান যত ইচ্ছা তত, অঙ্কতে করো না, এন মানে হচ্ছে যত ইচ্ছা তত। তাহলে এখানেও এন দাও, এইখানে এন দাও, তাহলে এন দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? এন দিয়ে বোঝাচ্ছে বৃত্তাংশ এনটা, এন দিয়ে তোমার ইচ্ছা যত, ধরো 5টা আর কি। এখন এই বৃত্তাংশগুলো যদি পরস্পরের সাথে যুক্ত হয়, দেখো একই স্তবকের বিভিন্ন সদস্যের মধ্যে যে সংযোগ, বৃত্তাংশগুলো পরস্পরের মধ্যে যদি যুক্ত হলে আমি কি বলবো? সমসংযোগ। আর সমসংযোগ হলে আমি কি ইউজ করবো? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ধরো বৃত্তাংশগুলো পরস্পরের সাথে যুক্ত, যদি প্রশ্নে বলে তাহলে যুক্ত হলে এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিবা। কারণ বলতেছে দেখো, সমসংযোগ মানে কি? একই স্তবকের বিভিন্ন সদস্যদের মধ্যে যে সংযোগ, ওই সংযোগটাই হচ্ছে সমসংযোগ। আর সমসংযোগ হলে তোমাকে মাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তাহলে বৃত্তির ধরো 5টা সদস্য আছে, মানে 5টা বৃত্তাংশ আছে, আর তারা প্রশ্নে বলেছে একে অপরের সাথে যুক্ত, তাহলে যুক্ত মানে কি? সমসংযোগ না? তাহলে এবার ফার্স্ট ব্র্যাকেট দিবা। আর যদি বলে যুক্ত না,
মুক্ত, তখন এখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট দিবে না, এটা এভাবেই রাখবা। তাহলে এই জিনিসটা দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে বৃত্তির সদস্যগুলো যদি যুক্ত হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেট, আর বৃত্তির সদস্যগুলো যদি যুক্ত না হয় মানে সমসংযোগ যদি না থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এটা যেরকম আছে সেরকম। ঠিক সেমভাবে দলের যে পাপড়ি আছে, দলের যে পাপড়িগুলো আছে, দলের 5টা পাপড়ি আছে ধরো। এখন 5টা পাপড়ি যদি পরস্পরের সাথে যুক্ত থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট, আর যদি পরস্পরের সাথে যুক্ত না থাকে তাহলে কোনো ব্র্যাকেট দিতে হবে না। ঠিক সেমভাবে পুষ্পপুটের যে সদস্যগুলো আছে, পুষ্পপুটের সদস্যগুলো যদি পরস্পরের সাথে যুক্ত থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট, আর যদি পরস্পরের সাথে যুক্ত না থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে না। ঠিক সেমভাবে পুংস্তবকের যে সদস্যগুলো আছে, পুংস্তবকের সদস্যগুলো যদি পরস্পরের সাথে যুক্ত থাকে তাহলে এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আর যদি যুক্ত না থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিবা না। ঠিক সেমভাবে স্ত্রী কেশরের যে সদস্যগুলো আছে সেগুলো যদি পরস্পরের সাথে যুক্ত থাকে তাহলে এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিবা, আর যদি যুক্ত না থাকে তাহলে এভাবে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে জাস্ট এটা লিখবা। এখন বুঝতে পারছো সমসংযোগ কি বা ফার্স্ট ব্র্যাকেট কখন দিবা? এখন বুঝতে পারছো ফার্স্ট ব্র্যাকেট তুমি কখন দিবা? সো এটাই হচ্ছে কথা। আচ্ছা, এতটুকু তো বুঝছো। এখন দেখো আরেকটা সংযোগ আছে, সেটাকে বলা হয় অসম সংযোগ। একদম সোজা, অসম সংযোগ, একদম সোজা। ভাইয়া অসম সংযোগ বুঝতেই পারবা, কারণ সমসংযোগের উল্টো। অসম সংযোগকে তুমি কিভাবে প্রকাশ করবে? দুইটা চিহ্ন দিয়ে প্রকাশ করবে। একটা হচ্ছে এরকম দিবা গম্বুজের মতো, আরেকটা হচ্ছে এরকম দিবা, আরেকটা হচ্ছে এরকম দিবা, আরেকটা হচ্ছে এরকম দিবা, এরকম দাগ দিবা, মাইনাসের মতো একটা দাগ বা ড্যাশের মতো একটা দাগ, হয় গম্বুজের মতো একটা দাগ দিবা, অথবা এটা তোমার যেটা ইচ্ছা। তোমার যে ইচ্ছা হয়েছে এটা দিতে এটা দাও, তোমার ইচ্ছা হয়েছে এটা দিতে এটা দাও। অসম সংযোগ হলে এরকম দাগ, এরকম চিহ্ন দেখাবা। এমন কথা হচ্ছে ভাইয়া অসম সংযোগ তো চিনি না, কি এটা দাগ দিব কিভাবে? দেখো চিনাচ্ছি তো, আমি তোমাকে চিনাচ্ছি। অসম সংযোগ মানে হচ্ছে একই স্তবকের মধ্যে হবে না, এটা হবে ভিন্ন ভিন্ন স্তবকের মধ্যে। তাহলে লিখো ভিন্ন ভিন্ন স্তবকের মধ্যে যে সংযোগ, ভিন্ন ভিন্ন স্তবকের মধ্যে যে সংযোগ, ভিন্ন ভিন্ন স্তবকের মধ্যে যে সংযোগ ভাই, তাই হচ্ছে অসম সংযোগ। মানে একই স্তবকের মধ্যে না, ভিন্ন ভিন্ন স্তবক। একটা এক্সাম্পল দিই, ধরো একটা স্তবক আমি নিলাম দল, আরেকটা স্তবক নিলাম আমি পুংস্তবক। হাই কারণ চলে গেছে। একটা স্তবক আমি দল নিলাম, তোমরা কেমন দেখবা আল্লাহ জানে, কারণ এরা তো নেই। একটু দাঁড়াও, আমাকে একটু বলো তো দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু বলো তো দেখা যাচ্ছে কিনা। মোটামুটি দেখা যাচ্ছে, মানে দেখা যার চোখে লাগতেছে তো না, লেখাগুলা দেখা যাচ্ছে তো? কারণ চলে আসবে আশা করি। একটু বলো, আমাকে একটু কমেন্টে বলো না দেখা যাচ্ছে কিনা। ভাই ক্লিয়ার? আচ্ছা তাহলে ঠিক আছে। এটা কতক্ষণ জন্য আমার ইয়া নেই, কারণ কারেন্ট নেই তো এটা এলইডি লাইটটা একটু আমাদেরকে একটু কিছুক্ষণ আমাদেরকে একটু জীবিত রাখবে। আচ্ছা সে পর্যন্ত যদি কারেন্টটা চলে আসে তাহলে তো ভালোই। আচ্ছা দেখো ভিন্ন ভিন্ন স্তবকের মধ্যে যে সংযোগ সেটা হচ্ছে অসম সংযোগ। আচ্ছা একটা এক্সাম্পল দিই, ধরো দলের সাথে পুংস্তবকের মধ্যে একটা সংযোগ আছে, ভিন্ন ভিন্ন স্তবক না? তাহলে নাও, একটা নাও তুমি দল, একটা দল নাও, একটা দল নাও, আর একটা নাও পুংস্তবক। একটা নাও দল আর একটা নাও পুংস্তবক। দল নিলাম, পুংস্তবক নিলাম। দলের ধরো কিছু সদস্য আছে, ধরো n সদস্য আছে। পুংস্তবকের কিছু সদস্য আছে, ধরো এরকম n আছে। আচ্ছা যাই হোক, ধরো কোনো একটা প্রশ্নে বলছে বা তুমি জানতে পারছো যে দলের সাথে পুংস্তবক সংযুক্ত, তাহলে ভিন্ন ভিন্ন স্তবক না, দুইটা ভিন্ন স্তবক না? তো দুইটা ভিন্ন স্তবকের মধ্যে যদি সংযুক্ত থাকে বা দুইটা ভিন্ন স্তবক যদি পরস্পরের সাথে যুক্ত থাকে তখন এটা হচ্ছে অসম সংযোগ। আর অসম সংযোগ হলে তোমাকে এভাবে চিহ্নটা দিতে হবে অথবা এটা দিতে হবে। তাহলে দেখো ঠিক দলের সাথে যেহেতু পুংস্তবকের সংযোগ, তাই আমি এভাবে দলের সাথে পুংস্তবকের সংযোগ হওয়াতে আমি এই অসম সংযোগ চিহ্নটা ইউজ করছি। তখন তুমি এভাবে উপরে দাগ দিবা, হয় এটা ইউজ করো অথবা এটা ইউজ করো। আমার থেকে এটা ইউজ করতে ভালো লাগে তাই আমি এটা ইউজ করছি, তোমার থেকে যদি এটা ভালো লাগে তাহলে তুমি এটা ইউজ করো। তাহলে বুঝতে পারছো অসম সংযোগ কি? দুইটা ভিন্ন স্তবকের মধ্যে যদি সংযুক্ত থাকে, সংযুক্ত থাকলে করবা যেরকম, আর যদি সংযুক্ত না থাকে তাহলে কি জোর করে করাবা নাকি? সংযোগ থাকলে করাবা যে,
যদি প্রশ্ন দেখো যে বললো পুংস্তবক দলের সাথে যুক্ত, তাহলে দলের সাথে যেহেতু পুংস্তবক যুক্ত, তাহলে এভাবে একটা উপর দিয়ে এভাবে দাগ দিতে হবে, মানে অসম সংযোগ চিহ্নটা এখানে ইউজ করতে হবে। সিম্পল, একদম সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, একদম সিম্পল, ঠিক আছে। আচ্ছা, তবে এখানে আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে গর্ভাশয় নিয়ে। দেখো গর্ভাশয় নিয়ে কিছু কথা আছে। গর্ভাশয় হইলে যেমন দেখো স্ত্রীস্তবকের গ আছে না, স্ত্রীস্তবকে আমরা গ দিয়ে প্রকাশ করি না, জি দিয়ে প্রকাশ করি না। এই তোমরা জানো যে ফুলের 3 ধরনের গর্ভাশয় দেখা যায়, এটা আমি আমার একটা লেকচারে পড়াইছি, তোমরা অনেকে হয়তো লেকচারগুলো করো নাই। যারা করো নাই তোমরা লেকচারগুলো অবশ্যই পড়বা, কারণ এই কারণ চলে আসছে, তোমরা লেকচারগুলো অবশ্যই পড়বা। ওকে, ঠিক আছে, তোমরা লেকচারগুলো অবশ্যই পড়বা। এখন দেখো যে, আচ্ছা আমি যেটা বলছি, এই যে দেখো স্ত্রীস্তবকে তুমি জানো গর্ভাশয় 3 ধরনের। গর্ভাশয় কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে, এটা আমি পড়াইছি, একটা হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়, একটা হচ্ছে অধগর্ভ গর্ভাশয়, আরেকটা হচ্ছে অর্ধ অধগর্ভ গর্ভাশয়, আরেকটা হচ্ছে অর্ধ অধগর্ভ গর্ভাশয়। এটা আমি আমার একটা লেকচারে তোমাদেরকে পড়াইছি, তাও আমি একটু করে বলে দিব। তো অধিগর্ভ গর্ভাশয় হোক, অধগর্ভ গর্ভাশয় হোক, সবগুলো তো অবশ্যই গ থাকবে, গ, কারণ এগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করি? গ দিয়ে প্রকাশ করি। তবে যদি অধিগর্ভ, অধি মানে কি? অধিগর্ভ মানে কি? দেখো অধি কথাটা মানে কি? অধি কথাটা মানে হচ্ছে উপরে, অধি কথার আরেকটা মিনিং হচ্ছে উপরে। মানে এই ক্ষেত্রে যে গর্ভাশয়টা আছে, এই ক্ষেত্রে যে গর্ভাশয়টা আছে সেটা উপরে থাকবে আর বাকি স্তবকগুলো নিচে থাকবে। সাপোজ এটা একটা গর্ভাশয়, সাপোজ এইটা একটা গর্ভাশয়, এবং এই গর্ভাশয়টা বাকি স্তবকগুলো উপরে থাকবে। বাকি স্তবকগুলো উপরে থাকবে মানে হচ্ছে, ধরো এখানে যে বাকি স্তবকগুলো হচ্ছে নিচে, ধরো এখানে পাপড়ি নিচে, বৃতি নিচে, কিন্তু গর্ভাশয়টি উপরে। অধি মানে উপরে, অধি মানে উপরে, তার মানে গর্ভাশয়গুলো উপরে থাকে আর গর্ভাশয়ের নিচে থাকে বাকি স্তবকগুলা। ফুলের 4টা স্তবক না, বৃতি, দল, তারপর পুংকেশর, স্ত্রীকেশর, তাহলে ওই স্ত্রী স্তবকের যে গর্ভাশয়টা আছে ওটি উপরে থাকে, বাকি যে 3টা স্তবক আছে এগুলোর নিচে থাকে। তো অধি মানে হচ্ছে উপরে, গর্ভাশয় উপরে থাকবে আর বাকি স্তবকগুলোর নিচে। তাহলে বাকি স্তবকগুলো যেহেতু নিচে, তাই তুমি এখানে গয়ের নিচে একটা দাগ দিবা। দেখো অনেকে যে মিস্টেকটা করবে সেটা হচ্ছে এই দাগটা উপরে দিয়ে দিবে। তোমাদেরকে আমি মিস্টেক অনেকে করতে পারে, অস্বাভাবিক না, অধিগর্ভ ক্ষেত্রে দাগ উপরে দিয়ে দিবে, কারণ অধি মনে করছে যে উপরে 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 মনে করছো, তো তাই দাগটা উপরে। আসলে এই দাগটা মানে বুঝাতে যাচ্ছে গর্ভাশয়টা উপরে, ঠিক আছে, কিন্তু বাকি স্তবকগুলো নিচে। গর্ভাশয়টা উপরে, ঠিক আছে, বাট বাকি স্তবকগুলো নিচে। তো বাকি স্তবকগুলো যেহেতু নিচে, তাই তুমি এখানে উপরে কেন দাগ দিবা? বাকি স্তবকগুলো যেহেতু নিচে, তাই এখানে নিচে দাগ দিবা। তো ভুলটা সবাই, এটা অধি মনে উপরে মনে করে দাগটাও উপরে দিবে, কিন্তু এখানে মনে রাখতে হবে অ্যাকচুয়ালি অধিগর্ভ গর্ভাশয় হচ্ছে গর্ভাশয়টা উপরে হলেও বাকি স্তবকগুলো নিচে থাকে, তাই নিচে থাকে বিধে নিচে দাগ, নিচে থাকে বিধে নিচে দাগ। এবার আসো অধগর্ভ কি? আচ্ছা অধ কতটা অর্থ কি জানো? অধ মানে হচ্ছে নিচে। কেমনে নিচে? অনেক সময় আমরা টিচারের স্টুডেন্টকে বলি যে তোমার দিন দিন অধপতন হচ্ছে। এই বাংলা ওয়ার্ডটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি যখন কেউ একটু ব্যাকওয়ার্ডে যায়, একটু নিচে, আস্তে আস্তে যদি একটু নিচে চলে যায়, তখন আমরা বলি তোমার অধপতন হচ্ছে, পড়াই উঠতেছো না, তোমার অধপতন হচ্ছে। তাহলে অধপতন দিয়ে বুঝে তুমি নিচে নামতেছো। তাহলে অধগর্ভ গর্ভাশয় মানে বোঝাচ্ছে তুমি তোমার গর্ভাশয়টার নিচে, মানে এই গর্ভাশয়টার নিচে, এই গর্ভাশয়টার নিচে আর বাকি স্তবকগুলো উপরে। দেখো এই গর্ভাশয়টার নিচে আর বাকি স্তবকগুলো উপরে, বাকি স্তবকগুলো উপরে, দেখছো গর্ভাশয়টার নিচে এবং বাকি স্তবকগুলো উপরে। তাহলে দেখো গর্ভাশয়টা নিচে এবং বাকি স্তবকগুলো উপরে হতে, যেহেতু বাকি স্তবকগুলো উপরে, তাই দাগটাও দিতে হবে উপরে। গর্ভাশয়টার নিচে এবং বাকি স্তবকগুলো উপরে হওয়াতে দাগটাও দিতে হবে নিচে, উপরে। বুঝা গেছে? এখন দেখো অর্ধ অধগর্ভ গর্ভাশয়, এইটা কি? সেটা হচ্ছে, বুঝতেই পারতেছো, অর্ধ মানে হচ্ছে অর্ধেক, অধ মানে হচ্ছে অধ। এখানে অর্ধ দ্বারা বুঝতে যাচ্ছে এই গর্ভাশয়টা উপরেও না নিচেও না, মাঝখানে একটা অবস্থা। এখানে দ্বারা গর্ভাশয়টা বোঝাচ্ছে যে গর্ভাশয়টা উপরেও না নিচেও না, মাঝখানে একটা অবস্থা। তাহলে দাগটাও কোথাও দিব, দাগটা তখন আর উপরেও দিব না নিচেও দিব না, দাগটা দিব এরকম পাশে। তাহলে কোনো একটা ফুলের গর্ভাশয় যদি অর্ধ অধগর্ভ গর্ভাশয় হয়, তুমি যদি লেখাটা পাও তাহলে গ তো দিবি, ঠিক আছে, গ এর পাশে এভাবে একটা দাগ দিবা। আর যদি দেখো কোনো একটা ফুলের গর্ভাশয় বলছে অধিগর্ভ, তাহলে গ তো লিখবা, ঠিক আছে, নিচে দাগ দিবা, কারণ
গর্ভাশয়টা উপরে আর বাকি স্তবকগুলো নিচে হওয়াতে দাগটাও নিচে। আর অধগর্ভ গর্ভাশয় যদি হয় গর্ভাশয়টা নিচে থাকবে, বাকি স্তবকগুলো উপরে থাকবে। তা বাকি স্তবকগুলো উপরে থাকাতে দাগটাও উপরে হবে, ঠিক আছে। তো সাপোজ এই স্ত্রী স্তবকটা ধরো আমি দেখলাম এটা হচ্ছে অধিগর্ভ। সাপোজ এই স্ত্রী স্তবকটার যে গর্ভাশয়টা আছে ধরো এটা ধরো অধিগর্ভ। তো অধিগর্ভ হলে নিচে দাগ দিতে হবে, তাহলে এভাবে নিচে দাগ দিতে হবে। সেটা ডিপেন্ড করতেছে গর্ভাশয়টা কি তোমাকে অধিগর্ভ বলছে নাকি অধগর্ভ বলছে নাকি অর্ধগর্ভ। যদি এই তিনটার মধ্যে যে কোনো একটা হয় তাহলে সেই অনুযায়ী তোমাকে দাগ দিতে হবে। সো সেই অনুযায়ী এভাবে দাগ দিতে হবে। এটাই হচ্ছে তোমার ওভারঅল পুষ্প প্রতীক পুষ্প সংকেত লেখার নিয়ম। ওভারঅল পুষ্প সংকেত লেখার নিয়ম, ওভারঅল পুষ্প সংকেত লেখার নিয়ম। এই জিনিসগুলো বইয়ে আছে। আমি জিনিসটা একটু তোমাদের সুবিধার্থে যেভাবে খুব ইজিভাবে পসিবল সেটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার। আর সিরিয়ালটা তোমরা করছো, এখন সিরিয়ালটা তোমাদের কাজে লাগবে। চলো আমরা একটা পুষ্প সংকেত আঁকি। ধরো তোমাকে একটা আননোন পুষ্পের ব্যাপারে কিছু ইনফরমেশন দিছে, একটা আননোন পুষ্প ব্যাপারে কিছু ইনফরমেশন দিছে। এই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে তোমাকে একটা পুষ্প সংকেত লিখতে বলছে। এবং পুষ্প সংকেত লেখার জন্য আমি যে সিরিয়ালটা করে দিছি তোমাকে সবসময় এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। তোমাকে সবসময় এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। যে 10টা সিরিয়াল আমি করে দিছি এই সিরিয়ালটা সবসময় মেনটেন করতে হবে। তুমি আগে ভাগে কোনোটা লিখতে পারবা। তোমার ইচ্ছা হয়েছে স্ত্রী স্তবকটা আগে লিখবো, পুংস্তবকটা পরে লিখবো, নেভার। তোমার ইচ্ছা হয়েছে দলটা আগে লিখবো, বৃত্তিটা পরে লিখবো, নেভার। সিরিয়ালটি কি জন্য করে দিছি? যাতে তুমি সিরিয়াল অনুযায়ী করতে পারো। এটাই হচ্ছে পুষ্প সংকেত লেখার নিয়ম, যে সিরিয়ালটা আমি এই 10 পর্যন্ত করে দিছি যেটা তোমরা খাতায় তুলছো। এইভাবে সিরিয়াল করে করতে হবে। তাহলে চলো একটা প্র্যাকটিস করি। ধর তোমাকে একটা এরকম একটা ইনফরমেশন দিছে, একটা আননোন পুষ্প দিছে, একটা আননোন পুষ্প দিছে, এর ব্যাপারে কিছু ইনফরমেশন দিছে। ইনফরমেশন হচ্ছে যে এর পাঁচটি মুক্ত উপবৃত্তি আছে, এর 5টি মুক্ত উপবৃত্তি আছে। তারপর ইনফরমেশন দিল এর 5টি বৃত্তাংশ আছে এবং ওগুলো হচ্ছে সংযুক্ত। আরও ইনফরমেশন দিল এর 5টি পাপড়ি আছে, তবে পাপড়িগুলো মুক্ত, এর 5টি পাপড়ি মুক্ত। আরও ইনফরমেশন দিছে গর্ভপত্র 5টি সংযুক্ত এবং গর্ভাশয় এই ইনফরমেশনগুলো তোমাকে দিচ্ছে। তোমাকে সেই অনুযায়ী পুষ্প সংকেত লিখতে হবে। তারপর বলছে পুংকেশর, এগুলো লিখো আমার সাথে সাথে। তোমরা খাতা নিয়ে বসবা সবসময়। অসংখ্য, আবার লিখছে সংযুক্ত, আবার লিখছে একগুচ্ছক, আবার লিখছে দললগ্ন। বা কতগুলো কথা লিখছে, আবার লিখছে দললগ্ন। এটা একটা ইনফরমেশন। আরও 2টা ইনফরমেশন দিছে। বলছে পুষ্পটি বহু প্রতিসম ও উভলিঙ্গ পুষ্প ও উভলিঙ্গ। এই ইনফরমেশনগুলো তোমাকে দিছে। ইনফরমেশনগুলো তোমরা লিখো। এখন আমরা এই ইনফরমেশনের উপর ভিত্তি করে তোমাকে এবার প্রশ্ন করলো পুষ্প সংকেতটি লিখো। এইবার আমরা যে সিরিয়ালটা তোমাদেরকে করে দিছি এই সিরিয়াল অনুযায়ী পুষ্প সংকেত লিখবো। তাহলে চলো আমরা পুষ্প সংকেতটা লিখে ফেলি এই কথাগুলোর উপর ভিত্তি করে। চলো ওকে, পুষ্প সংকেত লিখো। পুষ্প সংকেত আমাকে বলো তো সিরিয়াল অনুযায়ী, তোমরা তো সবাই সিরিয়াল করছো না? তোমরা আমাকে বলো তো সিরিয়াল অনুযায়ী সবার আগে কে ছিল? এই 1 নম্বরে আমি কি লিখছিলাম বলো তো? মঞ্জুরিপত্র। সবাই কমেন্টে বলো সিরিয়াল অনুযায়ী। তোমরা তো সিরিয়াল করছো, 10 পর্যন্ত সিরিয়াল করছো, সবার আগে আমি কি লিখে দিছি? মঞ্জুরিপত্র না? তাই তোমাকে আমি বুঝতাম এখানে মঞ্জুরিপত্রের ব্যাপারে কিছু বলছে কিনা, তোমরা এখানে খুঁজবা, কারণ সবার আগে হচ্ছে মঞ্জুরিপত্র। দেখো এখানে একটা বারও লেখা নেই মঞ্জুরিপত্র, তার মানে এই ফুলটাতে মঞ্জুরিপত্র নাই।
তো মঞ্জুরিপত্র না থাকলেও এখানে তাহলে দেখার দরকার নেই, তাহলে এখানে লেখার দরকার নেই, যেহেতু নাই তাহলে কী জন্য লিখবা। আচ্ছা মঞ্জুরিপত্র বাদ, তাহলে মঞ্জুরিপত্রের কে নিচে কে আছে? উপমঞ্জুরিপত্র। এখানে দেখো তো উপমঞ্জুরিপত্রের ব্যাপারে কিছু বলছে নাই, তার মানে এই ফুলটাতে উপমঞ্জুরিপত্র নাই, না থাকলে বাদ, না থাকলে বাদ লিখবা না। তারপর সিরিয়ালটা দেখো তো, আমার কাছে এখানে সিরিয়ালটা আছে, তা আমি দেখতেছি তারপর সিরিয়াল আছে এক প্রতিসম ফুল অথবা বহু প্রতিসম ফুল, এই সিরিয়ালটা আসছে। দেখো এখানে একটা ওয়ার্ড লিখছে পুষ্পটি বহু প্রতিসম, তাইলে পাই গেছি এক প্রতিসম ফুল, বহু প্রতিসম ফুল পাই গেছি। এটা এক প্রতিসম না, এটা হচ্ছে বহু প্রতিসম। যেহেতু এটা বহু প্রতিসম, তাহলে এই চিহ্ন বহু প্রতিসমের চিহ্ন কি? তাহলে এটা কেন আগে আসছে বুঝতে পারছো? অন্য কিছু কেন আগে আসে না, কারণ সিরিয়াল অনুযায়ী এটাই আগে, সিরিয়াল অনুযায়ী এটাই আগে আসছে, তাই এটাই আগে লিখছি। নাহলে তো আমি অন্য কিছু আগে লিখতে পারতাম, ওই যে সিরিয়াল করে দিছি এক প্রতিসম অথবা বহু প্রতিসম। পুষ্পটা তো বহু প্রতিসম, অথবা বহু প্রতিসম চিহ্নটা। এবার পরের সিরিয়ালে যাও, 4 নম্বর সিরিয়ালে যাও। 4 নম্বর সিরিয়াল হচ্ছে পুষ্পটি কি পুরুষ নাকি স্ত্রী নাকি উভলিঙ্গ? সিরিয়ালটা এটা আছে, এবার আসছে লিঙ্গ, সিরিয়ালে আসছে লিঙ্গ। দেখো তো এখানে লিখছে কিনা পুষ্পটি হচ্ছে উভলিঙ্গ, তাহলে উভলিঙ্গর চিহ্ন কিরকম বলো তো? উভলিঙ্গর চিহ্ন হচ্ছে এরকম, তাহলে এই চিহ্নটা এর পরে কেন লিখছি? সিরিয়াল অনুযায়ী এই চিহ্নটা আমি লিখছি, সিরিয়াল অনুযায়ী চিহ্নটা লিখছি। দেখছো আমি নিয়মটা লিখে দিছি না, তাহলে তোমাকে আলাদাভাবে নিয়ম শিখতে হচ্ছে। ওই আমি যে সিরিয়ালটা করে দিছি এটি হচ্ছে পুষ্প সংকেত লেখার নিয়ম। এইবার আসো, তারপরে সিরিয়ালে বলছে উপবৃত্তি। এখানে উপবৃত্তি আছে কিনা দেখো তো, এই যে দেখো 5টি মুক্ত উপবৃত্তি। তাহলে উপবৃত্তিকে কিভাবে লিখি আমরা? বর্ণমালা দিয়ে বৃ। এবং উপবৃত্তি কয়টা বলো তো? 5টা। তো 5টা হলে আমরা মনে আছে সদস্যগুলোকে কিভাবে এভাবে লিখি না, সদস্যগুলোকে এভাবে লিখি। উপবৃত্তি 5টা না, তাহলে সদস্যগুলোকে এভাবে লিখি 5। এখন এভাবে ব্র্যাকেট দেবো কিনা আমাকে একটু বলো, কারণ এখানে দেখো এই দেখো বৃত্তির সাথে এভাবে 5 দিছি, 5 দিয়ে ব্র্যাকেট দিছি, এখানে ব্র্যাকেট দিছি, এখানে দিই নাই। এখন বলো তো আমি এখানে ব্র্যাকেট দিব কিনা? ব্র্যাকেট কখন দেয়? যদি ওগুলো যুক্ত থাকে। কিন্তু দেখো এখানে বলছে মুক্ত, মুক্ত থাকলে তুমি ব্র্যাকেট দিতে পারবে না, মুক্ত থাকলে তুমি ব্র্যাকেট দিতে পারবে না, তাহলে এখানে ব্র্যাকেট হবে না, কারণ বলছে মুক্ত, যুক্ত হইলে আমরা দিতে পারতাম। আচ্ছা তারপর আসো, তারপর সিরিয়ালে হচ্ছে বৃত্তি আছে তো দেখো 5টি বৃত্তাংশ সংযুক্ত, তাহলে বৃত্তি হইলে আমরা এভাবে বৃ লিখি, এবং 5টি যেহেতু বলছে 5 লিখি। এখন ব্র্যাকেট দিব কিনা? দিব, কারণ দেখো সংযুক্ত মানে যুক্ত, আর যুক্ত হইলে আমরা এভাবে কি দিই? ব্র্যাকেট দিই। আচ্ছা বৃত্তির পর কি? দল হইলে আমরা এভাবে কি লিখবো? লিখবো। দল আছে কিনা দেখো তো, আছে। এই দেখো 5টি পাপড়ি মুক্ত, দলের সদস্যকে বলে পাপড়ি, তাহলে পাপড়ি কয়টা? 5টা। ব্র্যাকেট দিব কিনা? দিব না। দেখো এখানে বলছে পাপড়িগুলো মুক্ত হইলে তো তোমাকে ব্র্যাকেট দিতে পারবো না, কারণ যুক্ত না। যুক্ত হইলে আমরা ব্র্যাকেট দিই, সমসংযোগ, যুক্ত হওয়া মানে সমসংযোগ, তখন ব্র্যাকেট দিতাম, বাট এটা হচ্ছে যুক্ত না, তাই এখানে ব্র্যাকেট দিলে। আচ্ছা দলের পর কি দেখো তো? পুংস্তবক। তাহলে পুংস্তবক হলে এটা জায়গা নেই না, এটা আমি আরেকটু সুন্দর করে লিখি, এটা বাঁকা হয়ে গেছে, এদিক দিয়ে একটু সোজা করে লিখি। হ্যাঁ এদিক দিয়ে একটু সোজা করে লিখি। এটা উপবৃত্তি 5টা, তারপর কি বৃত্তি 5টা, তবে সংযুক্ত, দল 5টা। এবার আসো পুংস্তবক। তারপর নেক্সট সিরিয়াল অনুযায়ী তোমরা সিরিয়ালটা দেখো পুংস্তবক। এখন দেখো পুংস্তবকের ব্যাপারে কি বলছে? পুংকেশর অসংখ্য। পুংস্তবকের যে সদস্যগুলো আছে, পুংস্তবকের সদস্যকে আমরা পুংকেশর বলি। ভাই পুংকেশর অনেকগুলো হইলে তাহলে তুমি এখানে কি লিখবা? নিচে 5 দিবা, 7 দিবা, 10 দিবা, 100 দিবা, অনেকগুলো বসে। অনেকগুলোকে আমরা একটা ম্যাথমেটিকের পাশে কি বলি? ইনফিনিটি। তাহলে এখানে এভাবে দিবা ইনফিনিটি চিহ্ন দিবা, কারণ পুংকেশর অসংখ্য, যেটা তুমি গণে শেষ করতে পারবে না। তো ম্যাথের একটা ভাষা আছে, যদি অসংখ্য হয় তাহলে এটাকে আমরা ইনফিনিটি বলি। এখন ব্র্যাকেট দিব কিনা দেখো, বলছে পুংকেশরগুলো এক অসংখ্য এবং এক গুচ্ছ। আচ্ছা আমাকে বলো তো, এক গুচ্ছ আমরা এক গুচ্ছ কখন বলি? যখন এগুলা পরস্পরের সাথে জোড়াজোড়ি অবস্থায় থাকে, মানে একসাথে থাকে। একসাথে থাকা মানে যুক্ত থাকা, একসাথে থাকা মানে হচ্ছে যুক্ত থাকা, তাহলে আমরা অবশ্যই যুক্ত বলতে পারি। তো যুক্ত হইলে এটাকে আমি এভাবে ব্র্যাকেট দিব, মানে পুংকেশরগুলো একে অপরের সাথে যুক্ত, সমসংযোগ, তাই আমি এভাবে ব্র্যাকেট দিব। আচ্ছা তারপর আসো
লাস্টের দিয়ে হচ্ছে তোমার স্ত্রী স্তবক। স্ত্রী স্তবকের আমরা কি দিয়ে চিহ্ন করি? গ দিয়ে দেখাই। আচ্ছা, স্ত্রী স্তবকের ক্ষেত্রে স্ত্রী স্তবকের সদস্যগুলোকে আমরা কি বলি? গর্ভপত্র। সদস্যগুলোকে আমরা কি বলি? গর্ভপত্র। গর্ভপত্র কয়টা? 5টি। তাহলে এখানে 5 লিখো। এখন দেখো সংযুক্ত মানে যুক্ত, যুক্ত হলে আমরা এভাবে ব্র্যাকেট দিব। এখানেই শেষ নয়, এবার দেখতে হবে এখানে যে গর্ভাশয়টা আছে, গর্ভাশয়টা কি অধিগর্ভ নাকি অধগর্ভ নাকি অর্ধ অধগর্ভ? এখানে লিখে দিয়েছে দেখো অধিগর্ভ গর্ভাশয়। আর আমরা বলছি অধি মানে হচ্ছে উপরে, উপরে মানে হচ্ছে গর্ভাশয়টা উপরে, বাট বাকি স্তবকগুলোর নিচে। যেহেতু বাকি স্তবকগুলোর নিচে, তাই নিচে দাগ। তাহলে দেখো আমরা পুষ্প সংকেত লিখে ফেললাম, দেখো আমরা পুষ্প সংকেত লিখে ফেললাম। তাহলে আমি যে সিরিয়ালটা করে দিছি ওইটা অনুযায়ী তো করছি নাকি? আমি যে সিরিয়ালটা তোমাদেরকে করে দিছি ওই সিরিয়াল অনুযায়ী তো আমরা পুষ্প সংকেতটা লিখছি। সবসময় ওই সিরিয়ালটাই মেনটেন করবা। তুমি এখানে এলোমেলোভাবে করতে পারবো না। কোনো একটা জায়গায় যদি সিকোয়েন্সটা মিস্টেক হয়ে যায় তাহলে পুরো নাম্বার কাটা যাচ্ছে, আই হোপ তোমরা পুষ্প সংকেত কীভাবে লিখতে হয়, কীভাবে সিরিয়ালে লিখতে হয়, কেন এটা আগে আসছে, কেন এটা পরে, কেন এটা আগে, এটা কেন এটা পরে, এটা বুঝতে পারছো, কারণ আমি সিরিয়ালটা করে দিছি। আই হোপ তোমরা পুষ্প সংকেত বুঝতে পারছো। যদি পুষ্প সংকেত বুঝতে পারো তাহলে আমরা এই জিনিসটা মুছে দিতে পারি। তাহলে পুষ্প সংকেত লিখার নিয়ম বুঝছো, এই জিনিসগুলো তো আগে পড়ে দিছি, তাই পুষ্প সংকেত করতে অনেকটা ইজি হয়েছে। আই হোপ তোমরা সবাই পুষ্প সংকেত বুঝছো। যদি বুঝে থাকো কমেন্টে আমাকে একটু বলো তোমরা পুষ্প সংকেত বুঝছো কিনা, পুষ্প সংকেত বুঝছো কিনা, পুষ্প সংকেত বুঝছো কিনা, আমাকে একটু কমেন্টে বলো, তোমরা পুষ্প সংকেত বুঝছো কিনা, তোমরা পুষ্প সংকেত বুঝছো কিনা, তোমরা পুষ্প সংকেত বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে বলো, তোমরা পুষ্প সংকেত বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। তোমরা পুষ্প সংকেত বুঝছো কিনা একটু কমেন্ট করো। দেখ বুঝছো, ওকে। পুষ্প প্রতীক আসো। দেখো প্রতীক মানে হচ্ছে একটা ডায়াগ্রাম লেখা আছে, ডায়াগ্রাম মানে একটা চিত্র আঁকতে হবে। যেখানে তোমাদের বই একটা জবা ফুলের পুষ্প প্রতীক দিচ্ছে, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে পুষ্প প্রতীক কি বুঝতে হবে, যেখানে একটা আমাদের চিত্র আঁকতে হবে, চিত্রের মাধ্যমে ফুলের বিভিন্ন স্তবকগুলো দেখাতে হবে। তো তোমাদের বই একটা ডেফিনেশন আছে, তো আমিও সেই ডেফিনেশনটা লিখতেছি। তবে তুমি একটু ডেফিনেশনটা দেখো, আমিও সেই ডেফিনেশনটা একটু লিখতেছি। সেটা হচ্ছে ডেফিনেশনটা হচ্ছে এরকম: মাতৃ অক্ষের তুলনায় পুষ্পের বিভিন্ন, আমি এটা বুঝাবো, পুষ্পের মুখস্থ করতে হবে না, আমি বুঝাবো। পুষ্পের বিভিন্ন স্তবকের পুষ্পপত্র মানে বলতে বোঝাচ্ছে কি জানো? পুষ্পপত্র মানে বোঝাচ্ছে ধরো বৃতি, উপবৃতি, হ্যাঁ, তারপর আর কি বলবো, পাপড়ি, এগুলো বোঝাচ্ছে। এগুলো হচ্ছে পুষ্পপত্র, এগুলো আগেই পড়েছি। পুষ্পের বিভিন্ন স্তবকের পুষ্পপত্রগুলোর অবস্থান সংখ্যা, বইয়ে যেটা লিখছে সেটা লিখতেছি। সমসংযোগ, অসম সংযোগ, তারপর পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, এগুলো আমি সব পড়েছি না? পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস পড়েছি না? মরা বিন্যাস, ইটিসি যে প্রতীকের সাহায্যে ব্যাখ্যা করে, ইটিসি যে প্রতীকের সাহায্যে প্রকাশ করে, ইটিসি যে প্রতীকের সাহায্যে প্রকাশ করে, তাই হচ্ছে পুষ্পপত্র। এর কতগুলো কথা লিখছে দেখো। মাতৃ অক্ষের তুলনায় পুষ্পের বিভিন্ন স্তবকের পুষ্পপত্রগুলোর অবস্থান সংখ্যা, সমসংযোগ, অসম সংযোগ, পুষ্পপত্র বিন্যাস, মানে এখানে এই জিনিসগুলো আসতেছে যেটা পুষ্প সংকেতে ছিল না। কি কি? পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, এগুলো আগেই পড়েছি, এগুলো আসছে। এইগুলো জন্য একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করাকেই বলা হচ্ছে পুষ্প প্রতীক। এখন তোমরা একটু চিন্তায় পড়ে গেছো, সেটা হচ্ছে এই মাতৃ অক্ষটা কি?
এই মাতৃ অক্ষটা কি এটা একটু আগে বুঝতে হবে। মাতৃ অক্ষ কি? হোয়াট ইজ মাতৃ অক্ষ? হোয়াট ইজ মাতৃ অক্ষ? হোয়াট ইজ মাদার এক্সিস? হোয়াট ইজ মাদার এক্সিস? মাতৃ অক্ষ কি? এখানে আমি একটু মাতৃ অক্ষটা বলতেছি, দেখো মাতৃ অক্ষ। মাতৃ অক্ষ, মাতৃ অক্ষ মানে হচ্ছে উদ্ভিদের যে অক্ষ হতে ফুলের সৃষ্টি হয়, উদ্ভিদের যে অক্ষ হতে ফুলের সৃষ্টি হয় সেটাই হচ্ছে মাতৃ অক্ষ। আবার বলতেছি, উদ্ভিদের যে অক্ষ হতে ফুলের সৃষ্টি হয় সেটাই হচ্ছে মাতৃ অক্ষ। উদ্ভিদের যে অক্ষ হতে ফুলের সৃষ্টি হয় সেটা হচ্ছে মাতৃ অক্ষ। একটা ফিগার রাখলে হয় মনে হয় ভালো হয়। ধরে নাও এটা হচ্ছে একটা উদ্ভিদের কাণ্ড, বা এটা একটা উদ্ভিদ, এটা হচ্ছে একটা উদ্ভিদ, এটা হচ্ছে কি একটা উদ্ভিদের কাণ্ড বা উদ্ভিদ। এই উদ্ভিদের এই জায়গা থেকে একটা ফুল সৃষ্টি হয়েছে, খেয়াল করো, এই জায়গা থেকে একটা ফুল সৃষ্টি হয়েছে। তাহলে আমি একটা ফুল আঁকতেছি, এখানে একটু সুন্দর করে ফুল আঁকতেছি, এই দেখো ফুল আঁকতেছি। এটা একটা ফুল, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা ফুল, এটা হচ্ছে একটা ফুল। সো এটা হচ্ছে একটা উদ্ভিদ, এবং উদ্ভিদের এই একটা অক্ষ হতে ফুল সৃষ্টি হয়েছে, এবং এই জায়গায় একটা পাতার মতো একটা অংশ থেকে, এটাকে আমরা বলি মঞ্জুরিপত্র, এটাকে আমরা বলি মঞ্জুরিপত্র বা ব্র্যাক্ট বা ব্র্যাক্ট। তোমরা জানো ব্র্যাক্ট বা মঞ্জুরিপত্র কি? সেটা হচ্ছে পাতার মতো একটা অংশ যেটার কক্ষ হতে ফুলের সৃষ্টি হয়। দেখো তো, যেখানে ব্র্যাক্ট পাবা তার একটা অক্ষে তুমি ফুল পাবা, তাহলে এই পাতার মতো অংশ যার কক্ষে ফুল থাকে তাকেই আমরা বলি ব্র্যাক্ট। ডেফিনেশন আছে। তো এখন বুঝতে পারছো, দেখো এটা হচ্ছে একটা ব্র্যাক্ট এবং এর অক্ষে একটা ফুল আছে, এবং মঞ্জুরিপত্র, এটাকে বাংলায় বলে মঞ্জুরিপত্র। এখন দেখো তাহলে মাতৃ অক্ষ কি? দেখো ঠিক মাতৃ অক্ষটা হচ্ছে ঠিক এই জায়গাটা হচ্ছে মাতৃ অক্ষ, এই জায়গাটা হচ্ছে মাতৃ অক্ষ, এই জায়গাটা হচ্ছে মাতৃ অক্ষ। তাহলে মাতৃ অক্ষটা কিন্তু উদ্ভিদেরই একটা অংশ, উদ্ভিদেরই একটা অংশ। উদ্ভিদের এই অংশটাকে আমি বলতেছি মাতৃ অক্ষ, এবং উদ্ভিদের এই অংশ দিয়ে একটা ফুলের সৃষ্টি হয়েছে, উদ্ভিদের এই অংশ হতেই একটা ফুলের সৃষ্টি হয়েছে। তাহলে মাতৃ উদ্ভিদের যে অক্ষ হতে ফুলের সৃষ্টি হয় সেটাই হচ্ছে মাতৃ অক্ষ। তাহলে মাতৃ অক্ষটা আমি এই জায়গায় কেন দিলাম? এই জায়গায়ও তো দিতে পারতাম, কারণ আছে। মাতৃ অক্ষটা আমি এই জায়গায় কেন দিলাম? এই জায়গায় তো দিতাম, কারণ আছে। কারণ অ্যাকচুয়ালি মাতৃ অক্ষ দেখেই তুমি বুঝতে পারবে কিভাবে পুষ্প প্রতীক আঁকতে হয়। তাহলে পুষ্প, এখানে একটা সাইড নোট দিয়ে লিখো যে পুষ্প প্রতীক অঙ্কন করতে হলে, পুষ্প প্রতীক অঙ্কন করতে হলে, অঙ্কন করতে হলে মাতৃ অক্ষ বরাবর, দেখো মাতৃ অক্ষ বরাবর, মাতৃ অক্ষ বরাবর পুষ্পের যে স্তবক থাকে, মাতৃ অক্ষ বরাবর পুষ্পের যে স্তবক থাকে তাই আগে আঁকতে হবে, তাই আগে আঁকতে হবে, তাই আগে আঁকতে হবে। তাহলে মাতৃ অক্ষটা পুষ্প প্রতীকের ক্ষেত্রে কেন জরুরি? কারণ তুমি এই মাতৃ অক্ষ থেকে বুঝতে পারবা তুমি সবার আগে কোন জিনিসটা আঁকবা। কারণ আঁকতে হলে তো স্তবকগুলো আঁকবা, বিভিন্ন স্তবক, দেখো ফুলের বিভিন্ন স্তবকগুলাই তো আঁকবা। এখন কোন স্তবকটা সবার বাইরে থাকে সেটাই আগে আঁকতে হবে, এবং কোন স্তবকটা বাইরে থাকে সেটা কীভাবে বুঝবা? এই মাতৃ অক্ষের সাথে কম্পেয়ার করে। ধরো এই মাতৃ অক্ষ থেকে ফুলের এই জায়গায় একটা দাগ টানছো, তাহলে দেখো সবার আগে বাইরের অংশটা কিন্তু এটা, ধরে নাও এটা হচ্ছে বৃতি, ধরে নাও এটা হচ্ছে বৃতি, তাহলে সবার আগে বাইরের দিকে কোনটা দেখা যাচ্ছে? বৃতি, আর এটা হচ্ছে পাপড়ি। তাহলে তুমি আমাকে বলো মাতৃ অক্ষ থেকে কোন কোন স্তবকটা বাইরের দিকে আছে, পাপড়ি নাকি বৃতি? বৃতি বাইরে আছে না? তাই সবার আগে, সবার বাইরে যেহেতু বৃতি আছে তাই তোমাকে আগে বৃতি আঁকতে হবে, তোমাকে আগে বৃতি আঁকতে হবে। তাহলে মাতৃ অক্ষটা কেন জরুরি? কারণ মাতৃ অক্ষ থেকে ফুলের সবচেয়ে বাইরে যে অংশটা দেখা যায় সেই অংশটাই আমাকে আগে আঁকতে হবে, তারপর পরেরগুলো আঁকতে হবে। তার মানে পুষ্প প্রতীক আঁকার আগের নিয়ম হচ্ছে বাইরের স্তবক থেকে, বাইরের স্তবক থেকে ভেতরের স্তবক,
পুষ্পপতিক আকারের নিয়ম হচ্ছে বাইরের স্তবক থেকে ভেতরের স্তবক, মানে তোমাকে সবার আগে সবচেয়ে বাইরের স্তবকটা আঁকতে হবে, তারপর ভেতরে, তারপরটা ভেতরে, এভাবে যাইতে হবে। তাহলে একটা ফুলের 4টা স্তবক থাকে, 4টা স্তবকের মধ্যে সবার বাইরের স্তবকটা ধরে নাও বৃতি, তাহলে বৃতিটা আগে দেখা যাচ্ছে না বাইরে, তাই বৃতিটা তোমাকে আগে আঁকতে হবে, তারপরটা আঁকতে হবে, তারপরটা আঁকতে হবে। তার মানে সবসময় আমরা বাইরে থেকে ভেতরের দিকে আঁকবো, কখনো আমরা ভেতরেরটা আগে আঁকবো না, বাইরেরটা আগে আঁকবো। তো এই জন্য মাতৃ অক্ষরটা জরুরি পুষ্পপতি আঁকতে হলে। এবং খেয়াল করো মাতৃ অক্ষরটাতে এই জায়গায়, এবং এই অংশটা হচ্ছে একটা ফুলের পশ্চাৎ অংশ, আর এইখান থেকে এই অংশটা হচ্ছে একটা ফুলের সম্মুখ অংশ। মঞ্জুরি পত্র থেকে এই অংশটা হচ্ছে একটা ফুলের সম্মুখ অংশ, আর মাতৃ অক্ষ থেকে এই অংশটা হচ্ছে ফুলের পশ্চাৎ অংশ। এবং মনে রাখবা ফুলের পশ্চাৎ অংশে মাতৃ অক্ষ থাকে, তাই আমি মাতৃ অক্ষ কখনো এই জায়গায় দিতে পারবো না, মাতৃ অক্ষ কখনো এই জায়গায় দিতে পারবো না, এই জায়গা থেকে তুমি বুঝতে পারবে না। মাতৃ অক্ষ দিতে হবে এমন জায়গায় যেটা ফুলের পশ্চাৎ অংশ। তুমি খেয়াল করো এই জায়গাটা একটা ফুলের পশ্চাৎ অংশ, তো এটাই হবে মাতৃ অংশ। আর এই জায়গা থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে একটা ফুলের সবচেয়ে বাইরের স্তবক হচ্ছে এইটা, এটা আমি আগে আঁকবো। তাহলে এই জিনিসগুলো তোমার জানার, এগুলো হচ্ছে বেসিক জিনিস ক্লিয়ার করাচ্ছে। আমি চাইলে সরাসরি ডাইরেক্ট এঁকে ফেলতে পারতাম, এইসব জিনিস না বুঝাই, এই মাতৃ অক্ষরটা তোমাকে না বুঝাই আমি সরাসরি এঁকে ফেলতে পারতাম। কেন তাহলে তোমার সরাসরি কেন আঁকবো? আর মাতৃ অক্ষর বোঝার জিনিস ভাই, তো তোমাকে এই জিনিসটা আগে বুঝতে হবে, এই জিনিসটা বুঝতে, তারপর আঁকাটা কোনো ব্যাপার না, আঁকাটা কোনো ব্যাপার, মুখস্থও আঁকতে পারবা তুমি, কিন্তু যেটা অ্যাকচুয়াল যে নলেজ সেটা তো তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে মাতৃ অক্ষর কি তোমাকে বুঝতে হবে। এবং কেন আমি বাইরের স্তবকটা আগে আঁকতেছি, সেটা হচ্ছে মাতৃ অক্ষর থেকে যে স্তবকটা বাইরে দেখাচ্ছে সেটাই আগে আঁকতে হবে, ঠিক আছে? আমি কখনো পাপড়ি আগে আঁকতে পারবো না, কারণ পাপড়ি মাতৃ অক্ষরের তুলনায় বাইরে না, ভিতরে পাপড়ি। মাতৃ অক্ষর থেকে যে স্তবকটা বাইরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বৃতি, তাই বৃতি আগে আঁকতে হবে। আর আঁকার নিয়ম কি বলছি, বাইরের স্তবক থেকে ভেতরের স্তবক সবসময় যাইতে হবে, আগে বাইরের স্তবকগুলো আঁকতে হবে, তারপর ভেতরের স্তবকগুলো আঁকতে হবে। এই জাস্ট এই নলেজটা মাথায় রাখো, তাহলে তুমি সব কিছু পারবা। এত কিছু বুঝলে তো ওকে। এবার আসো আমরা তোমাদের বইয়ে যেটা দিছে সেটা হচ্ছে জবার পুষ্পপতি রাখবো। তোমার এখন এখানে একটা হেডলাইন দাও, সেটা হচ্ছে তোমাদের বইয়ে যেটা দিছে, এটা 100% ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা হচ্ছে জবার পুষ্পপতি। হেডলাইন দাও জবার পুষ্পপতি, দেখো আমরা জবার পুষ্পপতি রাখবো। তো জবার পুষ্পপতি রাখতে হলে সবার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মাতৃ অক্ষর। একটু আগে মাতৃ অক্ষর বলছি, মাতৃ অক্ষরকে কীভাবে দেখাই? মাতৃ অক্ষরকে এভাবে একটা ডট চিহ্ন দিয়ে দেখাই, এভাবে একটা ডট চিহ্ন দিয়ে মাতৃ অক্ষর আঁকতে হবে। এখানে আঁকা আঁকি চলবে। তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে মাতৃ অক্ষর, এটা হচ্ছে কি মাতৃ অক্ষর। মাতৃ অক্ষরকে কীভাবে দেখাবা? ডট আকারে দেখাবা। কেন সবার আগে মাতৃ অক্ষর আঁকছি বলো তো? কেন সবার আগে মাতৃ অক্ষর? কারণ মাতৃ অক্ষরের সাথেই মাতৃ অক্ষরের তুলনায় বাইরের দিকে যেটা থাকবে সেটাই আমাকে আগে আঁকতে হবে। তো মাতৃ অক্ষরের তুলনায় বাইরের দিকে যেটা আছে তার জন্য আগে মাতৃ অক্ষর রাখতে হবে। এই জিনিসটা যে দিবে না, সব কিছু দিছ কিন্তু মাতৃ অক্ষরটা, এই ফোঁটাটা দিতে ভুলে গেছো, কাটা। কারণ পুষ্পপতিকে বলে দিছে মাতৃ অক্ষরের তুলনায়, মাতৃ অক্ষরের সাথে আমি কম্পেয়ার করতেছি। মাতৃ অক্ষর থেকে সবার বাইরে যেটা থাকবে সেটাই আগে আঁকতে হবে। তাই আগে মাতৃ অক্ষরটা আমাকে নিশ্চিত করতে হবে, মাতৃ অক্ষরের ফোঁটা দিয়ে। এটা যে দিতে ভুলে যাবে তার ফোঁটাটাই কাটা। আচ্ছা এবার আসো, আমি যেহেতু জবা রাখতেছি, জবার সবচেয়ে বাইরের দিকে স্তবকটা কি জানো? আমি বলছি সবার বাইরের স্তবকটা আগে আঁকতে হবে, ভিতরের স্তবক আগে আঁকতে পারবে না। জবার সবচেয়ে বাইরের স্তবকটা হচ্ছে উপবৃতি। তাহলে দেখো এখানে আমি লিখতেছি জবার সবচেয়ে বাইরের স্তবক হচ্ছে উপবৃতি। উবৃতি তো বুঝতে পারছো কি বোঝাচ্ছে? উপবৃতি। আর জবার উপবৃতি হচ্ছে 5টা। এইখানে কোনো আমি ব্র্যাকেট দিচ্ছি না, কারণ জবার উপবৃতিগুলো পরস্পরের সাথে যুক্ত না, পরস্পরের সাথে মুক্ত। তো যুক্ত না হলে আমরা মনে আছে আমরা এভাবে ব্র্যাকেট দিই না। তো সবার আগে আমাকে যেটা আঁকতে হবে, জবার সবচেয়ে বাইরের দিকে কোনটা থাকে, স্তবক কোনটা, উপবৃতি। তাই আমাকে আগে উপবৃতি আঁকতে হবে। তাহলে দেখো একটা উপবৃতি আঁকি, দেখো একটা উপবৃতি আঁকি। উপবৃতি কয়টা? 5টা উপবৃতি আঁকতে হবে। 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 দেখো আমি 5টা উপবৃতি আঁকি, 5টা উপবৃতি আঁকি। পাঁচটা আঁকি, হ্যাঁ তোমরাও কয়টা আঁকবা? 5টা আঁকবা।
তিনটা হইল, চারটা হইল, দেখছো কয়টা উপবৃত্তি আঁকলাম? পাঁচটা। 1 2 3 4 5, এটা একটু বেশি দূরে দিয়ে দিছি, আর একটু কাছে দাও। পাঁচটা উপবৃত্তি আমি এঁকে ফেললাম। তাহলে জবার উপবৃত্তি সবার আগে কোনটা আঁকছি? উপবৃত্তি আঁকছি না, কারণ সবারটা সবার বাইরে। উপবৃত্তি মানে পাঁচটা, পাঁচটা ভিতরে আমি কয়টা আঁকছি? 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে তোমার উপবৃত্তি, এটা হচ্ছে তোমার কি? উপবৃত্তি। তাহলে সবার আগে আমাকে বাইরের স্তবকটাই আঁকতে হলো। এবার একটু ভিতরে ঢুকে উপবৃত্তির পর যে অংশটা থাকে সেটা হচ্ছে বৃত্তি। বৃত্তিও কিন্তু পাঁচটা, জবার বৃত্তিও কিন্তু পাঁচটা। তবে জবার যে পাঁচটা বৃত্তাংশ আছে ওই বৃত্তাংশগুলো পরস্পরের সাথে যুক্ত। যুক্ত বিধে এভাবে আমি ফার্স্ট ব্রেকেট দিচ্ছি। যারা পুষ্প সংকেত বুঝছো এটা তো বুঝে গেছে অটোমেটিক। তার মানে আমি বৃত্তিও পাঁচটা আঁকবো, তবে বৃত্তিগুলোকে পরস্পরের সাথে কানেক্ট করে দিব, কারণ বৃত্তিগুলো পরস্পরের সাথে যুক্ত। দেখো আমি বৃত্তি আঁকতেছি, দেখো আমি বৃত্তি আঁকতেছি, দেখো আমি বৃত্তি আঁকতেছি। বৃত্তি কী দিয়ে আঁকবো? সবুজ কালার দিয়ে আঁকি। সবুজ কালি দিয়ে একটু বৃত্তিটা আঁকি। বৃত্তি এমন সবুজ হয়, কিন্তু বৃত্তি কিন্তু একটু সবুজ হয়। পাঁচটা বৃত্তি আঁকবো। হ্যাঁ, দেখো আমি কয়টা বৃত্তি আঁকছি? দেখো পাঁচটা। 1 2 3 4 5, পাঁচটা বৃত্তি আঁকলাম। এভাবে একটু এগুলো এভাবে এরকম করে দাও। পাঁচটা বৃত্তি আঁকলাম। কয়টা বৃত্তি আঁকলাম? 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 পাঁচটা বৃত্তি আঁকলাম। এখন দেখো তো বৃত্তি পাঁচটা, বাট বৃত্তিগুলো পরস্পরের সাথে যুক্ত। মানে তুমি এগুলোকে এভাবে আলাদা রাখতে পারবা না, এগুলোকে যুক্ত করাইতে হবে। এটার এই প্রান্তর সাথে এটার এই প্রান্ত যুক্ত করাই দিলাম, এটার এই প্রান্তর সাথে এটার এই প্রান্ত যুক্ত করাই দিলাম, এটার এই প্রান্তর সাথে এটার এই প্রান্ত যুক্ত করে দিলাম, এটার এই প্রান্তর সাথে এটার এই প্রান্ত যুক্ত করে দিলাম, এটার এই প্রান্তর সাথে এটার এই প্রান্ত যুক্ত করে দিলাম। তাহলে বৃত্তিগুলো কখনো মুক্ত থাকে না, একটার এক প্রান্তর সাথে আরেকটা অপর প্রান্ত যুক্ত থাকে। এটা এক ধরনের পুষ্পপত্র বিন্যাস। এটা আমরা কোথায় পড়ছি মনে আছে? স্টিভেশন পুষ্পপত্র বিন্যাস। এই বৃত্তির পুষ্পপত্র বিন্যাসকে একটা নাম দেওয়া হয়েছে। এই বৃত্তির পুষ্পপত্র বিন্যাসকে বলা হয় ভালভেট বা প্রান্তস্পর্শী। ভালভেট বা প্রান্তস্পর্শী পুষ্পপত্র বিন্যাস বা প্রান্তস্পর্শী পুষ্পপত্র বিন্যাস। মনে করে দেখো আমরা যখন পুষ্পপত্র বিন্যাস পড়ছিলাম তখন একটার এক প্রান্ত যখন আরেকটার আরেক প্রান্ত স্পর্শ করে তখন ওটাকে আমরা বলতাম প্রান্তস্পর্শী। এটার এই প্রান্ত এটার এই প্রান্তকে স্পর্শ করছে বিধায় এটাকে আমি বলছি প্রান্তস্পর্শী বা ভালভেট, ইংরেজিতে বলে ভালভেট। তাহলে এই পুষ্পপত্র বিন্যাসটা কোন ধরনের? প্রান্তস্পর্শী পুষ্পপত্র বিন্যাস। এতটুকু বুঝছো? আচ্ছা, তারপরে ভিতরে স্তবক কোনটা বলো তো? তারপরেটা হচ্ছে দল। তারপরটা হচ্ছে দল, এবং দলও কিন্তু পাঁচটা। তবে মজার ব্যাপার হচ্ছে এভাবে আমি ব্র্যাকেট দিব না, কারণ দল কিন্তু দলের যে পাপড়িগুলো আছে পাপড়িগুলো পরস্পরের সাথে যুক্ত না, মুক্ত অবস্থা থাকে, একে অপরের সাথে যুক্ত থাকে না। তবে এই পাপড়িগুলো কিভাবে থাকে মনে রাখবা। এই দলের যে পাপড়িগুলো আছে এই দলের পাপড়িগুলো হচ্ছে টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস। দলের পুষ্পপত্র বিন্যাস হচ্ছে টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস। মানে হচ্ছে যে পাঁচটা পাপড়ি থাকে, ওই পাঁচটা পাপড়িগুলো টুইস্টেড আকারে থাকে, যেটা আমরা পুষ্পপত্র বিন্যাসে করছি বা স্টিভিশনে করছি, টুইস্টেড বা পাকানো। একটু দেখাই এখানে কিভাবে টুইস্টেড। পাঁচটা কিন্তু টুইস্টেড বা পাকানো কয়টা? পাঁচটা। ভালো করে খেয়াল করবা কিভাবে আঁকতেছি। দেখো এটা একটা পাপড়ি, ভাইয়া এটা একটা পাপড়ি এবং আরেকটা পাপড়ি দিব, তবে এই পাপড়িটার এক প্রান্ত খোলা থাকবে আরেক প্রান্ত বদ্ধ থাকবে। এক প্রান্ত খোলা থাকবে আরেক প্রান্ত বদ্ধ। খোলা মানে কি? ধরো এই দিক দিয়ে আমি আরেকটা পাপড়ি আঁকলাম,
তো এই পাপড়ির ভিতরে ঢুকে গেছে, তাহলে আমি বলতে পারি এই পাপড়ির এই প্রান্তটা বাইরে, এই পাপড়ির এই প্রান্তটা বাইরে। আবার বলতে পারি এই পাপড়ির এই প্রান্তটা ভিতরে। তো মনে রাখবা প্রতিটা পাপড়ির একটা প্রান্ত বাইরে থাকে, একটা প্রান্ত ভিতরে থাকে। যেমন এই পাপড়ির এই প্রান্তটা তো বাইরে, তাহলে এই প্রান্তটা তোমাকে ভিতরে রাখতে হবে। তো ভিতরে রাখতে হলে আরেকটা পাপড়ি যখন আঁকবা তখন এই পাপড়িটা এভাবে আঁকতে হবে। দেখো এই পাপড়ির এই একটা পাপড়ির এই প্রান্ত বাইরে, এই প্রান্ত ভিতরে, এটার ভিতরে ঢুকে গেছে। এই পাপড়ির এই প্রান্ত বাইরে, এই প্রান্ত ভিতরে, তাহলে প্রতিটা পাপড়ির একটা প্রান্ত বাইরে, একটা প্রান্ত ভিতরে। এই পাপড়ির এই প্রান্ত বাইরে, এই প্রান্ত ভিতরে। আবার এই পাপড়ির এই প্রান্ত ভিতরে, তাহলে এই প্রান্ত তোমাকে বাইরে রাখতে হবে। তাহলে বাইরে রাখতে হলে আরেকটা পাপড়ি কিভাবে আঁকবা? এভাবে আঁকবা। আরেকটা পাপড়ি কিভাবে আঁকবা? এভাবে আঁকবা। তাহলে দেখো তো এই পাপড়ির এই প্রান্ত ভিতরে আর এই প্রান্ত বাইরে। আবার দেখো এই পাপড়ির এই প্রান্ত ভিতরে, তাহলে এই প্রান্ত বাইরে রাখবা। তাহলে বাইরে রাখলে আরেকটা পাপড়ি কিভাবে আঁকবা? এইভাবে আঁকবা। দেখো তো এই পাপড়ির এই প্রান্ত ভিতরে, এই প্রান্ত বাইরে। ঠিক সেম ভাবে এই পাপড়ির এই প্রান্ত ভিতরে, এই প্রান্ত বাইরে। ঠিক সেম ভাবে এই পাপড়ির এই প্রান্ত বাইরে, এই প্রান্তের ভিতরে। তাহলে এটা একটা অনেকটা পাকানো অবস্থা না? পাকানো একটা জটিল অবস্থা না? পাকানো অবস্থা, টুইস্টেড অবস্থা না? তাই এই পুষ্পপুত্র বিন্যাসকে বলা হয় টুইস্টেড পুষ্পপুত্র বিন্যাস। তার মানে জবাতে যে পাপড়িগুলো থাকে, পাপড়িগুলো কিভাবে থাকে? টুইস্টেড আকারে থাকে। একটার এক প্রান্ত ভিতরে থাকে, আরেক প্রান্ত বাইরে থাকে। একটার এক প্রান্ত ভিতরে থাকে, এক প্রান্ত বাইরে থাকে। এবার এগুলো যুক্ত না, আমি দেখো একটার সাথে একটা যুক্ত করাইনি, তাই আমি ব্র্যাকেট দিই। আচ্ছা দলের একটু ভিতরে ঢুকে তো দলের পর কি আছে? দলের পর আছে পুংস্তবক, মনে আছে? দলের পর আছে পুংস্তবক। তবে জবার পুংস্তবকগুলো হচ্ছে অসংখ্য, ইনফিনিটি, এবং পুংস্তবকগুলো একে অপরের সাথে একটি নলে যুক্ত। তাই যুক্ত বিধায় আমি দেখাইছি, ব্র্যাকেট দিছি। তাহলে জবার যে পুংকেশরগুলো আছে এগুলো একে অপরের সাথে যুক্ত হবে অসংখ্য। তাহলে এখানে আমাকে অসংখ্য পুংকেশর রাখতে হবে। পুংকেশর রাখতে পারো না? তোমাদেরকে আমি পুংকেশর আঁকাইছি না? আচ্ছা দেখো এই পুংকেশরগুলো একে অপরের সাথে কিন্তু যুক্ত, মনে রাখবা। এই পুংকেশরগুলো কিন্তু একে অপরের সাথে যুক্ত। দেখো এটা একটা নল, এবং এই নলে এভাবে পুংকেশরগুলো কি থাকে? সাজানো থাকে। এটা একটা পুংকেশর, এটা একটা পুংদণ্ড, 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 এটা একটা পুংদণ্ড। পুংদণ্ডের উপরে থাকে পরাগধানী। তোমাদেরকে মনে আছে আমি পুংকেশর কীভাবে আঁকছি? পুংকেশর এরকম না, এটা একটা পুংদণ্ড, আর পুংদণ্ডের উপরে থাকে এভাবে পরাগধানী, এভাবে পরাগধানী। তবে মনে রাখবা জবার যে পরাগধানী, জবার পরাগধানী হচ্ছে বৃক্কাকার। বৃক্কাকার মানে বুঝো বৃক্ষর মতো, আমাদের কিডনির মতো। তো অনেকে কি করবে, এখানে যে পরাগধানী দিবে পরাগধানীগুলো গোল দিয়ে দিবে, কিন্তু গোল না। জবার পরাগধানী হচ্ছে বৃক্কাকার মানে কিডনির মতো। তাহলে এখানে যে পরাগধানীগুলো দিবা এগুলো কিডনি শেপ দিবা। কিডনি আঁকতে পারো না? এই কিডনি শেপ, কিডনি শেপ পরাগধানী দিবা। কিডনি শেপ, নট গোল, কিডনি শেপ পরাগধানী দিবা। কিডনি শেপ পরাগধানী দিবা। অসংখ্য পরাগধানী তুমি এখানে দেখতে পাচ্ছ, অসংখ্য পরাগধানী দেখতে পাচ্ছ। এবার এগুলো হচ্ছে কিডনি শেপ, নট গোল, কারণ জবার পরাগধানী হচ্ছে বৃক্কাকার। যখন আমি এগুলো পড়াইছি সব এই, এবং সবগুলো একটা নলে যুক্ত। এটা একটা নল, একে অপরের সাথে যুক্ত বিধায় আমি এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিছি। এতটুকু বুঝতে পারছো? এবার মজার ব্যাপার দেখো, এইখানে একটা অশুভ সংযোগ দেখা যায়। কার সাথে? কার সাথে? দলের সাথে পুংস্তবকের একটা অশুভ সংযোগ থাকে, মনে আছে? আমরা বলছি যখন দুইটা ভিন্ন স্তবকের মধ্যে একটা সংযোগ থাকে তখন এটাকে বলে অসম সংযোগ। অসম সংযোগ হলে এভাবে আমরা এভাবে দাগ দেই। অসম সংযোগ হলে এভাবে আমরা একটা দাগ দেই, মনে আছে? অসম সংযোগ দুইটা ভিন্ন। তার মানে এই জবার যে পুংকেশরগুলো দেখতেছ, এই পুংকেশরগুলো দলের সাথে আটকানো থাকে, লাগানো থাকে। তো লাগানো থাকলে আমাকে একটু দেখাইতে হবে না যে এই পুংকেশরগুলা, এই যে পুংকেশরগুলা দলের সাথে যুক্ত থাকে। তো যুক্ত থাকলে এভাবে দাগ দিবা। এই দেখো পাপড়ির সাথে, দল মানে পাপড়ি, পাপড়ির সাথে যুক্ত বিধায় এভাবে একটা দাগ দিবা, এভাবে দাগ দিবা। পাপড়ির সাথে যেহেতু যুক্ত তাই এভাবে দাগ দিবা, এভাবে দাগ দিবা। দাগ দ্বারাই বোঝানো হচ্ছে কি যে এই যে পরাগধানীগুলো, যে এই যে পুংকেশরগুলো দেখতেছি এগুলা দলের সাথে যুক্ত, মানে পাপড়ির সাথে যুক্ত, তাই তো আমি এভাবে দাগ দিছি অসম সংযোগ। এই পুংকেশরগুলো দলের সাথে যুক্ত,
এই জন্য এই দাগগুলো দিছি। যুক্তবিধি আমাকে একটু কানেক্ট করে দিতে হবে না? তুমি একটা রেখার সাথে আরেকটা রেখা যুক্ত করো কীভাবে? একটা রেখা টেনেই তো এটার সাথে এটা যুক্ত করছি এভাবে রেখা টেনে, কারণ জবার পুংকেশরগুলো দলের সাথে যুক্ত, এটাকে বলে অসম সংযোগ। অসম সংযোগ হলে এভাবে উপরে দাগ দেই, আর এখানে দেখাবো এভাবে দাগ দিয়ে। আচ্ছা, পুং স্তবকের পর কি থাকে বলো তো? স্ত্রী স্তবক না? পুং স্তবকের পর কি থাকে বলো তো? স্ত্রী স্তবক না? স্ত্রী স্তবকের আমরা এভাবে গ দিয়ে প্রকাশ করি। আর দেখো স্ত্রী স্তবকের যে গর্ভাশয়টা আছে, অবশ্যই গর্ভাশয় থাকে, এবং গর্ভাশয়টা 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। গর্ভাশয়টা 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। গর্ভাশয়টা 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে এখানে আমাকে একটা গর্ভাশয় আঁকতে হবে। তাহলে দেখো এখানে আমি একটা কি আঁকবো? গর্ভাশয় আঁকবো। এবং যে গর্ভাশয়টা আছে, তোমরা অমরা বিন্যাস পড়ছো না? আমিও তোমাদেরকে অমরা বিন্যাস পড়াইছিলাম। তো অমরা বিন্যাসে গর্ভাশয়গুলো বিভিন্ন প্রকোষ্ঠ থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 প্রকোষ্ঠ, কিছু কিছু তো অনেকগুলো প্রকোষ্ঠ। তো এই ক্ষেত্রে যে গর্ভাশয়টা থাকে, এই গর্ভাশয়টা 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই গর্ভাশয়টা তোমার 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। 3, 4, 5। দেখো গর্ভাশয়টা কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। আর গর্ভাশয়ের ভিতরে কি থাকে বলো তো? টিস্যু মানে প্লাসেন্টা, মানে অমরা থাকে। দেখো এই অমরাটা এই জায়গায় থাকবে, এই মাঝখানে থাকবে। এই অমরাটা এই মাঝখানে থাকবে, মাঝখানে একটা গোল্লা দিচ্ছে দেখছো? এটাই হচ্ছে অমরা, এটাই হচ্ছে অমরা। অমরাটা মাঝখানে থাকবে, গর্ভাশয়ের 5 প্রকোষ্ঠের মাঝখানে। এবং অমরা থেকে কি সৃষ্টি হয়? ডিম্বক। তো দেখো এখানে এভাবে ডিম্বক সৃষ্টি হবে, 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 এখানে এভাবে ডিম্বক সৃষ্টি হবে। তাহলে গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং গর্ভাশয়ের ঠিক মাঝখানে মধ্য অক্ষে প্লাসেন্টা থাকে। এই যে এই অক্ষটাতে প্লাসেন্টা থাকে, আর প্লাসেন্টা থেকে বিভিন্ন প্রকোষ্ঠের ডিম্বক সৃষ্টি হচ্ছে। এগুলো হচ্ছে ডিম্বক, যেটা আমি তোমাদেরকে অমরা বিন্যাসে পড়েছি। আচ্ছা, এই অমরা বিন্যাসের যদি আমি নাম জানতে চাই, তাহলে তুমি কি বলবা? এই অমরা বিন্যাসের নাম কি? যেহেতু অমরাটা মধ্য অক্ষে থাকতেছে, মধ্য অক্ষে মাঝখানে থাকতেছে, তাই এই অমরা বিন্যাসকে বলা হয় অক্ষীয় অমরা বিন্যাস। তোমাদেরকে আমি যখন অমরা বিন্যাস পড়াইছিলাম, তখন কিন্তু এই অক্ষীয় অমরা বিন্যাস খুব বিস্তারিত আকারে পড়েছিলাম। তোমরা দেখবা জবার যে অমরা বিন্যাস দেখা যায়, সেটা হচ্ছে অক্ষীয় অমরা বিন্যাস। কারণ জবার মাঝখানে মধ্য অক্ষে থাকে বিদায় অক্ষীয়, অক্ষে থাকে বিদায় অক্ষীয়। নট এমনটা না যে অক্ষয় কুমার বিদায় অক্ষীয়, এমন না। জিনিসটা হচ্ছে অক্ষে থাকে বিদায় অক্ষীয়, এবং প্লাসেন্টাটা মাঝখানে থাকে, মধ্য অক্ষে থাকে বিদায় অক্ষীয়। ওকে, এবং গর্ভাশয় তো বুঝতে পারছো, এটাই হচ্ছে তোমার পুষ্প প্রতীক। এখানে দেখো এই ফিগারটার নাম কি? এই ফিগারটার নাম হচ্ছে জবার পুষ্প প্রতীক। তো তোমাদের পরীক্ষায় যখন আসবে জবার পুষ্প প্রতীক আঁকো, তখন তোমরা এই ফিগারটাই আঁকবা। তোমরা আমার থেকেও সুন্দর আঁকতে পারো, আমি তো বাজেভাবে আঁকছি, তোমরা আমার থেকে আরও সুন্দরভাবে আঁকতে পারো। তো মনে রাখবা, আঁকার সিস্টেম হচ্ছে বাইরের স্তবকগুলো আগে আঁকতে হবে, তারপর ভেতরের দিকে স্তবকগুলো আঁকতে হবে। যেমন দেখো আমি সবাই বাইরের স্তবকগুলাই আগে আঁকছি, তারপর সবার ভিতরের স্তবকগুলো আঁকছি। আচ্ছা, এখান থেকে যদি তোমাকে জবার পুষ্প সংকেত লিখতে বলে, পারবা না? ধরো এখানে বললো জবার পুষ্প সংকেত লিখো, এখান থেকে যদি তোমাকে জবার পুষ্প সংকেত লিখতে বলে, পারবা না? পুষ্প সংকেত লেখার নিয়ম কি বলতো? এখান থেকে দেখে দেখে বলো। সর্বপ্রথম আমাকে দেখতে হবে মঞ্জুরিপত্র আছে কিনা, সিরিয়ালটাই। এখানে কোনো মঞ্জুরিপত্র আছে? এটা হচ্ছে উপবৃত্তি, এটা হচ্ছে বৃত্তি, এটা হচ্ছে পাপড়ি, এটা হচ্ছে পুংকেশর বা পুংস্তবক, যেটাই বলো। এটা হচ্ছে গর্ভাশয় বা গর্ভপত্র। তাহলে এখানে কোথাও কি পাপড়ি আছে? সরি, উপমঞ্জুরিপত্র আছে, তাই উপমঞ্জুরিপত্র চিহ্নটা দিব না। মঞ্জুরিপত্র আছে, মঞ্জুরিপত্র চিহ্নটা দিব না। তারপর উপমঞ্জুরিপত্র, এখানে কোথাও উপমঞ্জুরিপত্র আছে, দিব না। তারপর হচ্ছে পুষ্পটি কি এক প্রতিসম নাকি বহু প্রতিসম? দেখে বলো তো, এই পুষ্পটা কি এরকম দেখতে? গোল না? এটা একটা সার্কেলের মতো না, গোলের মতো না? তাহলে গোল ফুল সবসময় বহু প্রতিসম হবে না এক প্রতিসম হবে? দেখো বহু প্রতিসম হবে, কারণ এটার কেন্দ্র দেখো, এবং কেন্দ্রকে তুমি অনেকবার যে কোনো ইচ্ছা দিয়ে ভাগ করতে পারবা, যে কোনো ইচ্ছা দিয়ে দুইটা সদৃশ সঙ্গে ভাগ করতে পারবা। তাহলে তুমি বহুবার ভাগ করতে পারবা, বহুবার বিভিন্ন সদৃশ সঙ্গে ভাগ করতে পারবা। জবার ফুল দেখো পুরো গোল, তো গোল বিদায় এটা এক প্রতিসম হবে না বহু প্রতিসম হবে? মুখস্থ করতে হবে? হবে না। গোল বিদায় বহু প্রতিসম। তাহলে বহু প্রতিসম হলে চিহ্ন কিরকম হবে? এরকম। তাহলে সর্বপ্রথম এটা কেন আসছে বুঝতে পারছো? কারণ পুষ্প সংকেতে সবার আগে
মঞ্জরিপত্র তো ছিল না, তাই বাদ। উপমঞ্জরিপত্র না ছিল না, বাদ। এটা আসছে, তাই এটা। এখন দেখো পুষ্প, এবার আসবে লিঙ্গ। এটা কি পুরুষ নাকি স্ত্রী নাকি উভলিঙ্গ? এখান থেকে দেখে দেখে যে পারবে না সে হচ্ছে গাধা। দেখি বলো তো, এটা কি উভলিঙ্গ নাকি পুরুষ নাকি মহিলা? এই ফুলটা কি পুরুষ নাকি মহিলা নাকি উভলিঙ্গ? দেখে দেখে বলতে পারবে, যে বলতে পারবে সে হচ্ছে 1 নম্বর গাধা। বলো, এটা এখান থেকে দেখে দেখে বলো, এটা কি পুরুষ ফুল, মহিলা ফুল নাকি উভলিঙ্গ ফুল? দেখে দেখে বলতে হবে, মুখস্থ করতে হবে না। এটা হচ্ছে উভলিঙ্গ ফুল। কেন? কারণ দেখো এখানে পুংস্তবক আছে, গর্ভাশয় আছে, মানে স্ত্রীও আছে পুরুষও আছে। আর স্ত্রী পুরুষ দুটোই যদি একসাথে থাকে তাহলে এটা বলবো কি উভলিঙ্গ। আর উভলিঙ্গ হলে সাইন কিরকম হবে? এরকম। ঠিক আছে, তারপর বলো তো, তারপরে কি আছে? তারপরে তোমার সিরিয়াল অনুযায়ী কি আছে? উপবৃত্তি আছে না? এই যে উপবৃত্তি কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে উপবৃত্তি হলে আমরা কি লিখি? উবৃ। কয়টা? 5টা। 5 হলে 5। এখন ব্র্যাকেট দিব নাকি দিব না? যদি উপবৃত্তিগুলো যুক্ত হয় তাহলে ব্র্যাকেট দিব, যুক্ত না হলে ব্র্যাকেট দিব না। দেখো তো উপবৃত্তিগুলো একটার সাথে যুক্ত আছে নাকি মুক্ত? দেখো একটার সাথে একটাও যুক্ত নাই। যুক্ত না দেখলে আমি ব্র্যাকেট দিব না। তারপর হচ্ছে সিরিয়াল অনুযায়ী বৃত্তি কয়টা? দেখো তো এখানে 5টা। 1 2 3 4 5। তাহলে 5 দাও। এখন ব্র্যাকেট দিব কিনা দিব না? অবশ্যই দিব। কারণ দেখো একটা বৃত্তির সাথে আরেকটা বৃত্তি যুক্ত, একটা বৃত্তির সাথে আরেকটা বৃত্তি যুক্ত। তাহলে বৃত্তিগুলো পরস্পরের সাথে যুক্ত হলে আমরা বলি এটাকে সমসংযোগ, মানে এভাবে ব্র্যাকেট দিব। বৃত্তির পর কি বলতো? বৃত্তির পর হচ্ছে কি? বৃত্তির পর দল কয়টা? দেখো তো, দলও 5টা। এই দেখো 1 2 3 4 5। 5 হলে 5 দাও। এখন ব্র্যাকেট দিব কিনা দিব না। কারণ দেখো এই যে 5টা পাপড়িগুলো আছে 1 2, এগুলো একটার সাথে কি যুক্ত ছিল? না, যুক্ত ছিল না, মুক্ত। একটার সাথে কানেক্টেড না। তো কানেক্টেড না হলে আমি ব্র্যাকেট দিব না। দলের পর কি? দেখো তো এখানে দলের পর হচ্ছে পুংস্তবক, মানে পুরুষ। এখন পুংস্তবকের যে সদস্য পুংকেশর হচ্ছে ইনফিনিটি, অসংখ্য। এখন অবশ্যই অসংখ্য হইলেও এরা পরস্পরের সাথে যুক্ত। দেখো একই নলে পরস্পরের সাথে যুক্ত। আচ্ছা, এটাকে আমাকে এখানে লিখতে হবে। এটাকে আমি এই জায়গায় লিখি, এই যুক্ত। ঠিক আছে, এরকম কেন লিখছি বুঝছো? কারণ ইনফিনিটি না, পুংকেশর অনেকগুলো না। আর ব্র্যাকেট কেন দিছি? কারণ এই পুংকেশরগুলো একে অপরের সাথে একটা নলে যুক্ত। এখন সবাই যে জায়গায় ভুল করবে, এই জায়গায় স্কিপ করবে, একটা জিনিস স্কিপ করবে, সেটা হচ্ছে এই জায়গায় উপরে এই দাগটা দিবে না, এটাই স্কিপ করবে। সবাই এটাই স্কিপ করবে, উপরে দাগটা দিতে ভুলে যাবে। কিন্তু তোমাকে উপরে দাগটা দিতে হবে, কারণ এটাকে অসম সংযোগ বলে। মনে আছে অসম সংযোগ মানে কি? দুইটা ভিন্ন স্তবকের মধ্যে যে সংযোগ, ওটাকে আমরা বলি অসম সংযোগ। তাহলে তুমি এখান থেকে দেখে দেখে বলতে পারবা। দেখো পুংকেশর এবং পাপড়ির সাথে এই একটা টান দিছি, তাহলে এটা যুক্ত। পুংকেশর এবং পাপড়ির সাথে যুক্ত। পুংকেশর এবং পাপড়ি পরস্পরের সাথে যুক্ত। পুংকেশর এবং পাপড়ি পরস্পরের সাথে যুক্ত। পুংকেশর এবং পাপড়ি পরস্পরের সাথে যুক্ত। যেহেতু দুইটা ভিন্ন স্তবক পরস্পরের সাথে যুক্ত হয়, তাহলে তোমাকে এভাবে অসম সংযোগ চিহ্নটা ইউজ করতে হবে। এটা ভুল করবে অনেকে, এটা দিতে ভুলে যাবে। এখান থেকে দেখে বললে তো তুমি এটা ভুল করবে না। আচ্ছা, তারপর হচ্ছে গর্ভাশয়ে গর্ভপত্র 5টা প্রকোষ্ঠ, 5টা গর্ভাশয়, এবং এগুলো পরস্পরের সাথে যুক্ত, তাই ব্র্যাকেট। এবং এটা কি অধিগর্ভ গর্ভাশয় নাকি অধগর্ভ গর্ভাশয়? মনে রাখবা, জবার যে গর্ভাশয় ওটা হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়। অধিগর্ভ গর্ভাশয় মানে হচ্ছে এটা উপরে গর্ভাশয়গুলো থাকে এবং নিচে অন্যান্য স্তবকগুলো থাকে। উপরে গর্ভাশয় থাকে এবং নিচে অন্যান্য স্তবক থাকে। যেহেতু নিচে অন্যান্য স্তবক থাকে, তাই নিচে দাগ। এটাই হচ্ছে জবার পুষ্প সংকেত। তাহলে পরীক্ষায় দুইটা জিনিস আসবে। পরীক্ষায় বলবে জবার পুষ্প প্রতীক অঙ্কন করো, আরেকটা বলবে জবার পুষ্প সংকেত লিখো। এই দুইটা জিনিস পরীক্ষায় আসবে। তাহলে এটা হচ্ছে জবার পুষ্প প্রতীক, আর এটা হচ্ছে জবার পুষ্প সংকেত। পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত একে অপরের সাথে রিলেটেড। তুমি পুষ্প প্রতীক দেখে দেখে পুষ্প সংকেত লিখতে পারবা। আমি এখান থেকে দেখে দেখে পুষ্প সংকেত লিখছি। কিছু জিনিস অবশ্য নিজের থেকে জানতে হচ্ছে, যেমন গর্ভবত্ত 5টি এবং গর্ভবত্তগুলো পরস্পরের সাথে যুক্ত, বেদা ব্র্যাকেট দিছি। আর মনে রাখতে হবে এই জবার গর্ভাশয়টা হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়। আমরা জানি অধিগর্ভ গর্ভাশয় মানে কি? গর্ভাশয়টি উপরে থাকবে, বাকি স্তবকগুলো নিচে। যেহেতু বাকি স্তবকগুলো নিচে, তাই নিচে দাগ, যেটা আমি আগেও বলছি।
সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে জবার পুষ্প সংকেত এবং জবার পুষ্প প্রতীক। আমার আজকের টপিক এটাই ছিল, আমি এটাই পড়াইছি। এখন তোমরা আমাকে বলো যে তোমরা এই টপিকটা ভালোভাবে বুঝছো কিনা। ফার্স্ট অফ অল তোমরা পুষ্প সংকেত বুঝছো কিনা, যেটা আমি এর আগে পড়েছি, এবং সেকেন্ড অফ অল তুমি এই পুষ্প প্রতীকটা বুঝছো কিনা, এবং তুমি পরীক্ষায় পারবা কিনা, আসলে তুমি পরীক্ষায় পারবা কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। পারবা না সবাই? পরীক্ষা আসলে পারবো না? প্রশ্ন তো বলে দিছি, প্রশ্ন ফাঁস করে দিছি, প্রশ্ন ফাঁস করে দিছি, প্রশ্ন ফাঁস। ঠিক আছে, প্রশ্ন ফাঁস বলতে কি, এগুলো পরীক্ষায় আসবে। যদি তোমার শর্ট সিলেবাসে, আমি আসলে দেখি নাই যে শর্ট সিলেবাসে অ্যাকচুয়ালি এটা আছে কিনা, হয়তো 21 শর্ট সিলেবাসে নেই। যারা 21 ব্যাচ আছো তাদের এটা মনে হয় নাই, হয়তো আমি সিলেবাস দেখছিলাম, কিন্তু 22 ব্যাচের হয়তো আছে, জানি না, দেখতে হবে। বা যাই হোক, পুরাটাই শিখো। একটা চ্যাপ্টার অর্ধেক পড়া আসলে খুবই বিরক্তিকর। একটা টিচারের পড়ায় অর্ধেক পড়ায় তো বিরক্তিকর লাগে, স্টুডেন্টের কথা তো আমি নাই বললাম, একটা টিচারের অর্ধেক চ্যাপ্টার পড়াইতেই বিরক্ত লাগে। তা আমি চিন্তা করছি এগুলো থাকুক না থাকুক, শিখো, কারণ তোমাকে একসময় পড়াইতে হবে। তো তোমাকে পড়াইতে হলে তোমাকে আগে নিজে শিখতে হবে। তুমি যদি এগুলো না শিখো তাহলে কেমনি কি? যাই হোক, থাকলে থাকলো, না থাকলে নাই, বাদ দাও। সো যাই হোক, এটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা খুব মজার পড়া। এবং এই জিনিসগুলা আমি যখন ছিলাম, মানে আমি যখন তোমাদের মতো ছিলাম, এই জিনিসগুলো আমি খুব এনজয় করতাম। যে পুষ্প প্রতীক, পুষ্প সংকেত খুব ভালো লাগতো, এটা আঁকতে ভালো লাগতো, পুষ্প সংকেত লিখতে ভালো লাগতো, এবং পুষ্প সংকেত লেখার মধ্যে একটা আলাদা মজা কাজ করে। পুষ্প সংকেত আমি লিখতে পারি, সিরিয়াল অনুযায়ী লিখতে পারি। আর তোমাদেরকে আমি সিরিয়ালটা তো বলে দিছি। তো তোমাদের পরীক্ষা কি আসবে, একটা হচ্ছে পুষ্প সংকেত আসবে, জবার পুষ্প সংকেত, আরও পুষ্প সংকেত আসবে, সেটা পরে আসতেছি, পরে পড়াবো। আর এই জবার পুষ্প প্রতীকটা এটাই আসবে তোমাদের পরীক্ষায়। তোমাকে বলবে জবার পুষ্প প্রতীক অঙ্কন করো, তাহলে তোমাকে এটা এঁকে দিতে হবে চিহ্নিত চিত্র সহ, এখানে চিহ্নিতকরণও করতে হবে। ঠিক আছে, এখন এই জবার পুষ্প প্রতীক পারবা না? অবশ্যই পারবা, আই থিঙ্ক পারবা, আই হোপ পারবা। ঠিক আছে, এই যখন তোমাকে পরীক্ষায় বলবে জবার পুষ্প প্রতীক আঁকো, তাহলে তোমাকে অবশ্যই জবার পুষ্প প্রতীক এটাই আঁকতে হবে। এবং পরে দিয়ে তোমাকে বলবে, একসাথেই বলবে পুষ্প সংকেতটি লিখো, তাহলে আগে এটা আঁকবা, এখান থেকে দেখে দেখে জবার পুষ্প সংকেতটা লিখবা। আর তোমরা পুষ্প সংকেত লেখার নিয়ম পড়ছো, তোমরা জীবনে পুষ্প সংকেত লেখার নিয়মটা ভুলবা না। কারণ আমি যে সিরিয়ালটা করে দিছি, এই সিরিয়ালটাই সবসময় মেনটেন করবা, আলাদাভাবে শেখার দরকার নেই, একসাথেই শিখো। একসাথে সংকেত লেখার সিস্টেমটাও জানলা, আবার নিয়মটাও জানলা, কীভাবে একটার পর একটা লিখতে হয়। কারণ আমি সিরিয়াল যে করে দিছি, বইয়ে হয়তো সিরিয়ালটা একটু পর করছে, কিন্তু একটু পর করে এবার আপনি দুটো তো একসাথে শিখা যায়, সেটা সময়ও নষ্ট, সময়ও বাঁচে। ঠিক আছে, সো এখানে যখন বলবে যে জবার পুষ্প প্রতীক আঁকো, তাহলে এটাই আঁকবা। মনে রাখবা এই জবা কিন্তু আমাদের সিরিয়ালের জবা না, যে জবা পারে, আমাদের সিরিয়ালে একটা জবা আছে, সে সব কিছু পারে। সে আইনজীবী, তারপর সে আইনজীবী, তারপর তাকে জজ হিসেবে দেখা গেছে, তাকে তারপর কী হিসেবে দেখা গেছে, সিঙ্গার হিসেবে দেখা গেছে। সে সব কিছু পারে, সে অনন্ত জলিলকেও কী করতে পারে, ছাড়াই যেতে পারে। তো ওই জবার কথা মাথায় রেখে কিন্তু এই জবাকে আঁকতে হবে, ওই জবার কথা মাথায় রেখে এই জবাকে আঁকতে হবে, এবং জবার এই সংকেতটা লিখতে হবে। আই হোপ তোমরা পারবা। তো সবাই সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। সর্বোচ্চ আর একটা ক্লাস হবে এই চ্যাপ্টারের উপর, এই একটা ক্লাস করেই আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এই চ্যাপ্টারটা মোটামুটি বড় আছে, সো এই জন্য আমি এতগুলো লেকচার নিছি, এবং প্রতিটা লেকচারেই আমি অ্যাকচুয়ালি প্রতিটা লাইন বুঝাই দেওয়ার চেষ্টা করছি। বায়োলজির ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে একটা লাইনকে তারা সাধারণ লাইন হিসেবে নেয়। যেরকম আমরা বাংলায় পড়ি, মকবুল তার স্ত্রীকে ডিভোর্স দিল, তার স্ত্রী এতে নাখোশ, এটা একটা সাধারণ লাইন। তা তুমি যখন বইয়ে একটা লাইন পড়বা মাতৃ অক্ষের তুলনায়, এই লাইনটা তুমি পড়ে চলে গেছো, কিন্তু তোমার মাথায় এটাই ঢুকলো না মাতৃ অক্ষ কী। সো এখানে তুমি একটা লাইনকে লাইন হিসেবে নেবে না, মাতৃ অক্ষের তুলনায় এখানে কী বুঝাইতে এসে এটা তোমাকে বুঝতে হবে, ডিপে গিয়ে বুঝতে হবে। যেটা আমি এখানে বুঝাইছি, মাতৃ অক্ষটা কেন পুষ্প প্রতীক আঁকার জন্য জরুরি, কারণ মাতৃ অক্ষ না থাকলে তুমি কখনোই পুষ্প প্রতীক আঁকতে পারবে না। কারণ মাতৃ অক্ষর সাথে কম্পেয়ার করে আমাকে বুঝতে হবে সবার বাইরে কোনটা আছে।
আর একটা ফুলের সবার বাইরে সেটা তোমার এমনিই জানা থাকে, বাট সেটা আমি মাতৃ অক্ষের সাপেক্ষে করব। আর এই চিহ্নটা যে দিবে না, ধরো একজনে কি করলো, এটা দিল না, এটা দিয়ে এটা করে ফেললো, মানে এখানে যে একটা মাতৃ চিহ্ন দিতে হবে, মাতৃ অক্ষর দিতে হবে, চিহ্নটা দিতে হবে, এটা দিল না। এটা না দিয়ে সে সবগুলো এঁকে ফেললো, অ্যাজ এ রেজাল্ট সে আন্ডা পাবে, গোল্লা। সেটা দেয় না, কারণ পুষ্প প্রতীকে মাতৃ অক্ষরটাই হচ্ছে মেইন। মাতৃ অক্ষের সাপেক্ষে সবার বাইরে আছে উপবৃত্তি, মাতৃ অপেক্ষের সাপেক্ষে। সো যে এই মাতৃ অক্ষরটা লিখবে না বা আঁকবে না, সে পুরোটা করলেও 0। তখন তুমি তোমার স্যারকেও বলবো, স্যার শুধুমাত্র এটা দিই নাই, তাও একটু 1 নম্বর হলেও দেন না। কেন 1 নম্বর দিব? তোমার যদি বেসিকেই সমস্যা থাকে তাহলে তুমি অ্যাকচুয়ালি কোনো নাম্বার পাওয়ার যোগ্য না। সো এইটা তুমি যদি না দাও তাহলে তুমি পুরো 0, এটা পুরোটা আঁকলেও 0। সো এই জায়গায় যাতে ভুল না হয়। সো আশা করি বুঝতে পারছো, আই হোপ তোমরা বুঝতে পারছো। তো এই লেকচারটা ভালোভাবে দেখবা। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।